তাহলে আচমকা আমি দেখতে পেলাম আমার পরী স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে রয়েছে আমার বোনের জিন জামাই। আমি ওকে দেখে সঙ্গে সঙ্গে ওর কাছে দৌড়ে গেলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এত মাস কোথায় ছিলে? তুমি কি জানো যে তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি? আমি সত্যিই তোমাকে ছাড়া একদম বাঁচতে পারছিলাম না। তুমি এত মাস পরে কোত্থেকে আসলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরিমেয়টি তখন বলে উঠল যে আমি তোমার কাছে এসেছি, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি? আমি তখন আমার বোনজামের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কি ঘটনা, আমি তো কিছু বুঝতে পারছি না। সব মিলিয়ে আমার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার পরী স্ত্রী তখন আমার হাতটা তার পেটে নিয়ে রাখলেন, বললেন কি যে এটাই হচ্ছে সমাধান, যেটা আমাকে তোমার কাছে আবার নিয়ে এসেছে এবং বাবা তোমাকে মেনে নিয়েছে। তুমি যে একজন মানুষ হয়ে আমাকে বিয়ে করেছো, আমাদের সন্তান আমার পেটে আসতে চলেছে। এই কথা শোনার পর সত্যি আমি চমকে গেলাম। তখন আমার 21 কি 22 বছর বয়স। আমি কি আর এত কিছু বুঝি? বাবা হওয়ার অনুভূতি কি সেটা প্রথমবারের মতো হয়তো উপলব্ধি করতে পারলাম। তারপর আমি তাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে সে আমাকে বলল যে এই সমস্ত কিছু সম্ভব হয়েছে আমাদের সন্তানের কারণে, না হলে হয়তো এটা কখনো সম্ভব ছিল না। তখন আমার পরী স্ত্রী আমাকে বলতে লাগলো, আসলে মূলত সেদিন রাত্রেবেলা যখন আমাদের বাসর হলো, তারপর তো তুমি এখানে চলে আসলে, আমি আবার ফিরে গিয়েছিলাম। আমার পরিবার থেকে কেউ জানতো না যে আমি এবং তুমি বিয়ে করেছি। এবং বিয়ে করার পর আমি সেখানে যখন যাই, আমার বাবা আমাকে হুমকি ধামকি দিতে শুরু করে, বলে যে তুই যদি ওই মানুষের সঙ্গে আবার দেখা করিস, একজন জিন হয়ে তুই মানুষের সঙ্গে কিভাবে এই কাজটা করলি, বা তার সঙ্গে এরকম প্রেমের সম্পর্ক, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের এই সাম্রাজ্য আসলে খুব বিশাল সাম্রাজ্য, এখানে কোনো মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু সেই আমার সর্দারের মেয়ে হয়ে তুই এরকম একটা কাজ কিভাবে করতে পারলি? এই কথা বলে তিনি আমাকে আটকে রেখেছিলেন। প্রথম কয়েকদিন তো আমাকে আটকে রাখার পরে আমি বললাম যে আমি চলে যাব। তখন তিনি আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করলেন এবং বললেন, তুই যদি কোনোভাবে ওইখানে ফিরে যাস, তাহলে ওই ছেলের খবর আছে, ওই ছেলের পরিবার সহ আমি ধ্বংস করে ফেলবো, এমনকি ওই ছেলেকে মেরে ফেলবো। তাই বলে কয়েকশো জিন তোমার পিছনে লাগিয়ে রেখেছিল। যদি আমি তখন সেখানে চুপচাপ না থাকতাম বা জেদ না ধরতাম, তাহলে হয়তো তোমাকে ওরা মেরে ফেলতো। এই জন্য মূলত হচ্ছে আমাকে এত মাস সেখানে আটকে রেখেছিল। পরবর্তীতে আমি না খেয়ে না পড়ে কোনো কিছু করে একদম দিন কাটাতে লাগলাম। আমাকে তো ঘরে বন্দি করে রেখেছিল। তারপর আমি সেখানে এক প্রকার সমস্ত কিছু ছেড়ে দিলাম। আমি হয়ে পড়লাম অসুস্থ, এতখানি অসুস্থ যে বাবা আমাকে দেখে আসার পর বললেন যে তোর এই অবস্থা, সত্যি তুই আসলেই ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসিস, তাই না? তখন আমি আমার বাবাকে বললাম, বাবা আমি প্রেগন্যান্ট, আমার পেটে ওর সন্তান রয়েছে। এই কথা শোনার পর বাবা শুরুতে রেগে গেলেও পরবর্তীতে আমার মা বাবাকে বোঝানোর পর অনেক কাহিনী কলাপ করে তারপর তিনি রাজি হয়েছেন এবং আমাকে এখানে আসার জন্য অনুমতি দিয়েছেন। এই কথা শুনে তখন আমি খুব খুশি হয়ে গেলাম। আমার বোনের জামাই তখন বলল যে ভাই তাহলে আমি এখন আসি, ঠিক আছে? মূলত ওনাকেই আনতে গিয়েছিলাম আমি, আর ওর সঙ্গে তো ছিলাম, সেহেতু আমি যাই বাড়িতে, আপনারা তাহলে থাকেন। তারা তখন সেখান থেকে চলে গেল। এতদিন পর আমি আমার স্ত্রীকে কাছে পেয়ে সত্যি মনে হচ্ছিল যে আমার হারানো রত্ন আমি খুঁজে পেয়েছি। আমি তাকে জক্ত করে জড়িয়ে ধরলাম এবং চুমু খেতে শুরু করলাম। পরিমেয়টি, আমি এত পরিমাণ তাকে ভালোবাসি এবং সেও আমাকে এত পরিমাণ ভালোবাসে যে আমার জন্য সে বিগত 2-3 মাস এত পরিমাণ কষ্ট করেছে। তখন আমি তার পেটে হাত দিয়ে বললাম যে আমাদের সন্তান। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এই গল্পের দ্বিতীয় এপিসোডে। এই গল্পের প্রথম এপিসোড আমাদের চ্যানেলে আপলোড হয়েছিল 3 মাস আগে, তবে সেটা কোনো এপিসোড গল্প ছিল না, বরঞ্চ সিঙ্গেল এপিসোড গল্প ছিল। কিন্তু আপনাদের অনেক অনুগ্রহ এবং আগ্রহের কারণে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত প্রথম এপিসোড দেখেননি তারা অবশ্যই এই চ্যানেলে ঢুকে প্রথম এপিসোড দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম এপিসোডের লিঙ্ক আপনাদের কাছে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে প্রথম এপিসোডটা দেখতে পারেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে গল্পটি কেমন লাগলো ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই আখের রস বিক্রেতার ছেলে এবং একজন পরীর প্রেম ও বিয়ে হওয়ার এক অদ্ভুত ঘটনায়। সেই রাতে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ এত খুশি এত আনন্দ আমি আমার জীবনে হয়তো
কখনোই পাইনি। এতদিন পরে আমার পরি স্ত্রীকে ফিরে পেয়েছি, সেই সঙ্গে তার পেটে আমার সন্তান রয়েছে। এটা শোনার পর থেকেই আমার এত বেশি আনন্দ লাগছে যা কিনা আমি বলে বোঝাতে পারবো না। আমার আখের রস বিক্রির সেই দোকানটা খুব ভালো চলছিল। সব মিলিয়ে আমি আসলে খুব আনন্দিত ছিলাম। আমার মা যে কিনা আমাকে সবসময় নানান বিষয়ে খোঁটা দিত, নানান কথা বলতো, তিনি এখন আমার সঙ্গে ভালো আচরণ করেন শুধুমাত্র আমার কিছু টাকা হয়েছে সেই জন্য। তবে তিনি আমাকে যে আগে যেরকমভাবে খোঁটা দিতেন সেসব খোঁটা আদতেও আমি শুনতে পারতাম না। তবে এখন আমার ব্যবসা বাণিজ্য এবং সমস্ত কিছু এত ভালো চলছে, সেই সঙ্গে আমার বউকে পেয়ে গিয়েছি এবং আমার স্ত্রীর পেটে আমার সন্তান রয়েছে। এটা শুনেই আমার কাছে খুব আনন্দ লাগছে। ওই রাত্রেবেলা আমার স্ত্রী আমাকে সেখান থেকে তুলে আমাদের সেই প্রথম জায়গায় নিয়ে এসেছিল যেখানে আমার ওর সঙ্গে বাসর হয়েছিল, এবং সেই জায়গায় আমি তখন ওর কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছি। এত মাস পরে ওর সঙ্গে আমার দেখা, এবং সত্যি আমি খুব আনন্দিত অনুভব করছিলাম। তবে সেই রাত্রে শুধুমাত্র একবার মিলনের ফলে আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে, এই জন্য আমি খুব খুশি। 3 মাস ওর সঙ্গে আমার কোনো দেখা হয়নি বা কথা হয়নি। সেদিন আমি ওকে খুব বেশি আদর করলাম এবং ভালোবাসা দিলাম। হয়তো এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। ঘুম থেকে উঠে দেখলাম ও আমার পাশে খুব সুন্দরভাবে কাত হয়ে শুয়ে আছে। আমি যে কখন ওর কোলে মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না। তখনও ভোর হয়নি, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি যেখানে বসেছিলাম সেটা একটা উঁচু জায়গা এবং পাহাড়ি উপত্যকার মতো জায়গা। চারিদিকে মেঘ, দূরের আকাশে তারা দেখা যাচ্ছে, আকাশে থালার মতো চাঁদ উঠেছে। সব মিলিয়ে এরকম সুন্দর পরিবেশ আমার কাছে খুব আনন্দময় লাগতে শুরু করলো। ও তখন ঘুম থেকে উঠে আমাকে একটা চুমু খেলো, খেয়ে বলল, চলো আমরা এখন ফিরে যাই আমাদের প্রাসাদে। আমি বললাম, প্রাসাদে? ওইখানে যাব, কিন্তু প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, শ্বশুরমশাই যদি কিছু বলেন বা আমাকে গ্রহণ যদি না করেন, আর তোমাদের ওইখানে তো এর আগে আমি কখনো যাইনি, যদি সেখানে যাওয়ার পর আমাকে ওনারা আটকে দেন অথবা কোনো কিছু। আমার পরিস্ত্রী তখন বললেন যে এত ভয় পাবার দরকার নেই তো, তুমি শুধু শুধু চিন্তা করছো। বাবা সমস্ত বিষয়টা মেনে নিয়েছেন, আর মেনে নিয়েছেন বলেই হয়তো তোমাকে নিয়ে আসতে বলেছেন। আমি তখন ওর দিকে তাকিয়ে বললাম, সত্যি সত্যি কি আমাকে নিয়ে যেতে বলেছে? ও তখন চুপ করে রইল, বলল, নিয়ে যেতে বলেনি, তবে যেহেতু আসার অনুমতি দিয়েছে তাহলে নিশ্চয়ই আমাকে নিয়ে যাওয়ার কথাই বলেছে। তুমি চলো, আর আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, সেহেতু বাবা আর কোনো কিছু নিয়ে নিষেধ করবেন না, আর মা তোমাকে বলেছে যেতে। তখন আমি বললাম যে তোমার বাবা যেদিন বলবে সেদিন আমি তোমার সঙ্গে যাব, তবে এখন যাব না। পরিটা তখন বলল যে সেটার কথা তুমি বাদ দাও তো, বাবা উনি সর্দার মানুষ, উনি সবসময় কোথায় কোথায় থাকেন, একজন জিন, সবসময় ব্যস্ত থাকেন, সেহেতু ওনার কথা তুমি বাদ দাও, তুমি চলো। উনি সবসময় বাসাও থাকেন না, দেখা যায় কি যে বেশিরভাগ সময় মহলের ওই বিচারালয়ে থাকেন, আর ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, তো চলো। তাই বলে এক প্রকার জোর জবস্তি করেই সে আমাকে নিয়ে যাওয়ার জন্য এক প্রকার উদ্বুদ্ধ হয়ে গেল। ওদিকে আমার মা যে বাড়িতে এখন একা থাকেন, তিনি তো আর জানেন না যে আমার স্ত্রী একটা পরী, আর আমার যে বোন আছে তাকেও একটা জিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। তাকে যদি এই বিষয়গুলো বলি তাহলে তিনি কিরকম আচরণ করবেন সেটাই আমার ভাবনার বিষয়। আমি তখন উড়ে ওর সঙ্গে যাচ্ছিলাম, আসমান দিয়ে উড়ে ওর সঙ্গে ভেসে যাচ্ছিলাম। ও আমাকে নিয়ে যাচ্ছিল। তখন আমি তাকে বললাম, যদি মা শোনে যে এরকম এরকম অবস্থা তাহলে কি মনে করবে? আর আমার মা এরকম কিসের জন্য করে আমার সঙ্গে? মনে হয় যে আমি তার সৎ ছেলে, অথচ আমি তাকে। তখন আমার পরিস্ত্রী বলল যে আসলে উনি এরকমটা করেন কিসের জন্য আমি নিজেও জানি না, হয়তো আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকেই উনি এরকমভাবে এরকম হয়ে গিয়েছেন। তবে তার কথা কিছু মনে করো না, আশা করি তিনি এই বিষয়টা মেনে নেবেন বা কোনো সমস্যা করবে না, তুমি কোনো চিন্তা করো না, তুমি চলো তো। এই কথা বলতে বলতেই তখন ওই পাশ থেকে সূর্যের আলো দেখা দিল। তখন ও বলল যে আমরা যে পাশটায় ছিলাম ওই পাশটায় মূলত এখন পর্যন্ত রাত রয়েছে, অনেকটা পথ এসেছি তো, আর এই অঞ্চলে এখানে এখন হচ্ছে নতুন নতুন করে সূর্য উঠছে, এই সূর্যটা ওইদিকে যাবে, তো সেহেতু এখানে এখন সকাল, চলো। আমি যখন মেঘের ভেতর থেকে সামনের দিকে গেলাম, ও তখন আমাকে ধরে রেখেছিল এবং ও তার বিশাল ডানা মেলে নিচের দিকে উড়ে আসছিল এবং আমাকে ধরে রেখেছিল ওর বুকের সঙ্গে। তারপর আমি যখন সেই মেঘ শেষ করে নিচের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম পাহাড়ের গা কেটে তৈরি করা বিশাল এক সাম্রাজ্য। সেখানে ছোট ছোট ঘর রয়েছে, তারপর অনেক বাড়ি রয়েছে, দোতল, দ্বিতল এবং আরও অনেক উচ্চতল ভবন রয়েছে। তার মধ্যে একটা বাড়ি রয়েছে একদম সাদা, অন্যরকমভাবে তৈরি করা, সম্পূর্ণটা সাদা। অন্যান্য বাড়িগুলো বিভিন্ন কালার দিয়ে তৈরি, তবে এই বাড়িটা সম্পূর্ণ সাদা। এবং এই অঞ্চলে বা এই শহরের ভিতরে সব থেকে বড় বাড়ি যেগুলো ছিল সেগুলোর মধ্যে একটি।
এবং সেটা শহরের একদম মাঝ বরাবর। তখন পরীটা আমাকে তার সঙ্গে নিয়ে তাদের সেই বাড়ির সামনের যে বড় বাগান ছিল সেই বাগানের উপর নামলো। বাড়িটা এত বড় যে এত বড় বাড়ি এর আগে আমি সিনেমাতে কিংবা অন্য কোনো জায়গায় দেখেছি, তবে এইখানে এত বড় একটা বাড়ি সেটা আমি তখন আমাকে নামিয়ে দেওয়ার পর তখন আমি বুঝতে পারলাম। একদম সেই বিদেশি বড় বাড়ির মতো বিশাল এক সাদা মহল, মহলের উপরে দুটো গম্বুজের মতো মিনার আছে, এক পাশে একটা বড় প্রাসাদ, অন্য পাশে আরেকটা, সেটার পাশটাই আবার দেয়াল দেওয়া। তার মানে ও বোঝাতে চেয়েছিল ওইটাই যে ওর বাবা সবসময় ওইখানেই থাকে। আমরা যখন সেই গার্ডেনের উপর নামলাম, নামার সঙ্গে সঙ্গেই সেখানের সমস্ত পশু পাখি যারা ছিল তারা উড়ে চলে গেল। এবং ওই বাগানে অনেক চমৎকার চমৎকার সব জিনিস আছে। একটা ছোট্ট সুইমিং পুলের মতো জায়গা আছে, সেখানে কিছু হাঁস খেলা করছে, সেই হাঁসগুলো উড়ে চলে গেল। আমি আমার জীবনে কোনোদিন হাঁসকে উড়ে যেতে দেখিনি, তবে এইখানের এই হাঁসগুলো উড়ে চলে গেল। ওইখানে নামার পর সে তখন আমাকে মাটিতে নামিয়ে দিল। এখানকার ঘাস এবং সমস্ত কিছু এত নরম ছিল, আমি নেমে ওর হাত ধরে হাঁটছি। ও তখন বলল যে তোমাকে প্রথমবারের মতো নিয়ে আসলাম এখানে, আশা করি তুমি কোনো কিছু মনে করবা না, কারণ আমার পরিবারের, আমার বাবা বিশেষ করে তিনি তো বিষয়টাকে এক প্রকার একঘেয়েমিভাবে মেনে নিয়েছেন। আমার বাবাকে আমি চিনি, তবে তুমি বলো যে তুমি আমার আমার সম্মান রক্ষার্থে বা তুমি কোনো কিছু করবা না বা কোনো করবা না। একথা আমার পরে আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বলছো তুমি আমাকে এত বেশি ভালোবাসো, আমাকে বিয়ে করার জন্য তুমি তোমার পরিবারের বিরুদ্ধে চলে গিয়েছো, এটাই আমার কাছে অনেক কিছু, সত্যি আমি কিছু মনে করবো না। ততক্ষণ আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল আচ্ছা ঠিক আছে, তবে কিছুর জন্য আমি সত্যি আগে থেকেই সরি বলছি তোমাকে। তারপর হেঁটে যাওয়ার একটা পর্যায়ে খেয়াল করলাম যে কিছু লোক ভেতর থেকে বাইরে দৌড়ে আসলো। এরা হচ্ছে রাজকুমারীর যেসব কাজের লোক আছে তারা। তারা আসার সঙ্গে সঙ্গেই পরিমেয়েটাকে বলল কি যে আপনি এসেছেন, একটু দাঁড়ান, আপনার মাকে খবর দিচ্ছি, ইনি কি আমাদের দুলা ভাই? সঙ্গে সঙ্গে কয়েকজন দাসী ভিতর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে রাজকুমারের কাছে এসে তার পা ধুয়ে দেওয়ার জন্য একটা গোলাপ ভরা পাত্র নিয়ে আসলেন। সম্ভবত সে প্রত্যেকবার ঢোকার জন্য এরকমটাই করে। তখন বলল এগুলো এখন দরকার নেই, তুমি নিয়ে যাও, আর হচ্ছে মাকে ডাক দাও। সঙ্গে সঙ্গে তার মা সেখানে আসলো এবং আসার সময় দুই পাশে কয়েকজন জিন লাল গালিচা পেতে দিল আর কি। তারপর দুই পাশে কয়েকজন লোক ফুল নিয়ে এবং ফুলের মালা নিয়ে উপস্থিত হলো। তখন একটা জিন সামনে থেকে আসলো, তার মাথায় মুকুট পরা এবং বেশ দামি কাপড় পরা। তিনি এসে তখন আমার গলায় একটা মালা পরিয়ে দিলেন। কি ফুল ছিল তা জানি না, তবে খুব সুন্দর সুঘ্রাণ আসছিল। তারপর একটু সামনে যেতেই আমি দেখলাম যে একটা খুব সুন্দর দেখতে মহিলা, বেশ উঁচু লম্বা এবং বেশ সুঠাম দেহের, সে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার পরনেও আমার পরি স্ত্রীর মতো সুন্দর জামা। আমি দেখে আন্দাজ করলাম এটাই হয়তো আমার শাশুড়ি হবে এবং আমি গিয়ে সালাম করলাম। সঙ্গে সঙ্গেই সে বলল উঠো বাবা। আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি খুব ভালো এবং ভদ্র একটা ছেলে এবং আমার জামাই হিসেবে একদম খুব ভালো মানিয়েছে তোমাকে। তখন পরিমেয়েটা তার কাছে এসে তার মাকে জড়িয়ে ধরলো, বলল কি যে মা, তুমি মেনে নিয়েছো সেটাই আমার কাছে অনেক কিছু। আমার সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে, আশা করি আমি ওর সঙ্গে সুখী হব এবং তুমি আমাদের জন্য দোয়া করো। তারপর আমাদের দুজনের মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করলেন। তারপর আমাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর এত বড় প্রাসাদ দেখে সত্যিই আমি অবাক হচ্ছি। এরকম বড় প্রাসাদ, এরকম বড় জায়গা আমি কোনোদিন দেখিনি। আমি যখন সেটার ভিতরে ঢুকলাম তখন আমার পরিস্ত্রী আমার হাত ধরে আছে। আশেপাশে দাস দাসী এবং নানান জিন দিয়ে ভরা। সকল জিনেরা আমাকে দেখতে এসেছে, এই প্রাসাদে যারা কাজ করে সকলে, কারণ তারা নাকি জীবনে কোনোদিন মানুষ দেখেনি এবং মানুষ দেখতে কেমন সেটাও জানে না। আমার পরিস্ত্রী আমার হাত ধরে আছে। আমার কেমন যেন সবকিছু অন্যরকম লাগছে, কারণ একদম সম্পূর্ণ আননোন পরিবেশ। এরকম বড়লোক এলাকায় এর আগে আমি কখনো আসিনি। চারিদিকে এত চমৎকার এবং এত সুন্দর যে সবকিছু দেখে আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমার পরিস্ত্রী আমাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উপরের দিকে নিয়ে যেতে শুরু করলো। অন্যান্য যারা আমার দিকে তাকিয়েছিল তারা তখনও আমার দিকে সেরকমভাবে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে দোতলার ঘরে গেলাম। সেখানে যাওয়ার পর ডান সাইডের একটা বিরাট দরজা দেখতে পেলাম। দরজাটা গোল করে এবং খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা। দেখে মনেই হচ্ছে যে এই রুমটা খুব যত্ন করে তার জন্য তৈরি করা হয়েছে। রুমের দরজা দুজন দাসী খুলে দিল। রুমের দরজা খুলতেই আমি ভেতরে ঢুকে সত্যি অবাক হয়ে গেলাম, কারণ রুমে যে এরকম থাকতে পারে সেটা আমি কখনো বিশ্বাসই করতে পারছিলাম না। রুমের ভিতরে ঢুকতেই এক খুব সুন্দর গালিচা পাতা এবং রুমের ভিতরটা এত প্রশান্তিময় এবং ঠান্ডা। সেই সঙ্গে প্রত্যেকটা দেয়াল এবং প্রত্যেকটা ফ্লোর সমস্ত কিছু এত চমৎকার করে সাজানো। শোয়ার জন্য আলাদা গোল করে বিছানা তৈরি করা, খাবার জন্য আলাদা একটা জায়গা রাখা, ওর ড্রেসিং টেবিল, ওর কাপড় চোপড় রাখার সমস্ত জায়গা এত সুন্দর করে সাজানো। শুধুমাত্র তাই নয়, যে বিশাল বড় একটা বেলকনি আছে, মানে জানলা আছে, সেখানের একটা কাচ এবং পর্দা সরালেই
সামনে সত্যি দেখে অবাক হয়ে যাওয়ার মতো। সামনে বিশাল এক ফাঁকা ময়দানের মতো, এবং সেখানে একপাশে ঘাস লাগানো, একপাশে পদ্ম ফুল লাগানো, সেখানে সাদা হাঁস খেলে বেড়াচ্ছে। আবার সামনে বিশাল বড় সুইমিং পুলের মতো একটা পুল রয়েছে, যেটার ভিতরে ও মাঝে মধ্যে গোসল করে, এবং সেটা একটা আড়ালময় জায়গায়, এবং সামনে থেকে পাহাড়ের এত সৌন্দর্য উপভোগ করা যায় যে দেখলেই মনে হয় যেন কোনো স্বর্গের ভিতরে চলে এসেছি। মেঘ ভেসে বেড়াচ্ছে, কত পরে এসেছি জানি না, তবে একটা অদ্ভুত প্রশান্তিময় লাগছে এবং খুব সুন্দর লাগছে। এত সৌন্দর্য এর আগে আমি দু চোখ ভরে কখনো দেখিনি। আমার পরিস্ত্রী তখন বললেন, কি ব্যাপার, কি দেখছো? আমি বললাম, তুমি এত বড়লোক ঘরের মেয়ে, আমি সত্যি জানতাম না। এই প্রথম আমার দেখে উপলব্ধি হচ্ছে যে আমি সত্যি তোমাকে এত পরিমাণ ভালোবেসেছি, কিন্তু তুমি যে এত বড়লোক ঘরের মেয়ে ছিলে সেটা আমি খুব আগে থেকে জানতাম না। পরিটা তখন বলল, বড়লোক গরিব নয়, তুমি বেশ ভালো একটা ছেলে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, আর কোনো কিছুই নয়। তোমাকে আমি স্বামী হিসেবে পেয়েছি, এটাতে আমি খুব খুশি এবং খুব আনন্দিত। তুমি এটা দেখো না তো, তোমাকে বললাম না যে আমার বাবার সম্পত্তি বা এসব কোনো কিছুই তুমি দেখো না, তুমি শুধুমাত্র আমার সঙ্গে এরকমভাবে থাকো, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তারপর ও আমাকে জড়িয়ে ধরে রাখলো এবং আমার কোলের উপর উঠে বসলো। বললো কি যে তোমার কোলে এরকম বুকে মাথা রেখে তোমার কোলের উপর উঠে বসে থাকতে খুব ভালো লাগে আমার। তারপর সেরকম বসে থাকলো। বেশ খানিকক্ষণ বসে থাকার পর তখন দরজায় টোকা পড়লো। দেখলাম আমার শাশুড়ি আম্মা এসেছে। তিনি এসে বললেন যে তোর বাবা তো প্রাসাদে নেই, তবে উনি দুদিন পরে ফিরে আসবে। এই দুদিন আমি আছি যেহেতু জামাই বাবাজির জন্য সমস্ত কিছু করব। আর জামাই বাবাজি, তুমি কোনো কিছু নিয়ে কোনো সংকোচ করো না, ঠিক আছে? শ্বশুর বাড়িতে এসেছো, সমস্ত কিছু আমরা আমাদের মতো করব, তুমি কিন্তু কোনো কিছুতে সংকোচ বোধ করবে না। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। খানিকক্ষণ বাদে দুটো ছোট মেয়ে আমার ঘরে প্রবেশ করলো। ছোট বলতে তারা বেশ বড় যুবতী মেয়ে। আসার পর বলল, দুলা ভাই, আমরা কিন্তু আপনাকে দেখার জন্য সেই কবে থেকে বসে আছি, আপাকে বলেছি আপনাকে নিয়ে আসতে, সে নিয়ে আসলো এবং অনেকবার দেখা করার জন্য বলেছি, কিন্তু আপা বলে কি যে দেখা করাতে নিয়ে যাবে। তারা দুজন বেশ এক্সাইটেড, তারা দুজন আমার শালি, এবং এরকম করে চাচাতো মামাতো এরকম করে অনেক শালি শালা সকলে আমাকে দেখতে আসলো। সবাই বললো যে এর আগে নাকি ওনারা কখনো মানুষ দেখেনি, এই জন্য মূলত আমার কাছে এসেছে দেখার জন্য। আমাকে সবাই ঘিরে ধরে রেখেছে এবং গল্প করতে লাগলো। তারপর আমার পরিস্ত্রী বলল, আরে তো দুলাভাইকে ছেড়ে দে, এই আসছে আমরা এত দূর থেকে, তোরা এখনই যদি কোনোভাবে তারা ছাড়বে না। অনেকক্ষণ আমার সাথে বসে গল্প করলো, তারপর আমাদের ওখানকার গল্প শুনলো, মানুষরা কী কী করে সেসব জানালো, এবং বলল যে আপনাদের বাড়িতে কিন্তু আমরা বেড়াতে যাব, নিয়ে যাবেন না দুলাভাই? সকলে শালাশালি মিলে আমাকে ঘিরে ধরে রাখলো এবং এত ভালো লাগছিল আমার কাছে যে বলে বোঝাতে পারবো না। তবে ভয় একটা জায়গায়, যদি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কোনোভাবে দেখা হয় তাহলে নিশ্চয়ই উনি আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে হয়তো বাদ দিবেন না, কারণ আমার স্ত্রীর কথা শুনে যতটুকু মনে হয়েছে তিনি হয়তো আমাকে পছন্দ করেননি, বা হয়তো সাময়িক মেনে নিলেও হয়তো পছন্দ করেননি, সেটাই আমার কাছে বারবার মনে হচ্ছে। কিন্তু কেন সেটা তো বুঝতে পারছি না। উনি মেনে নিলেও বা কি, না মেনে নিলেও বা কি, আমার তো কিছু যায় আসে না, কারণ আমি আমার ভালোবাসাকে পেয়েছি। তারপর সকলে একে একে সেখান থেকে বিদায় হলো এবং বলল, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। তখন প্রায় বাহিরে অনেকটা ভোর হয়ে এসে অনেকটা বেলা হয়ে গিয়েছে। সকালে তখন চলে গেল এবং বেশ খানিকক্ষণ পর দুজন লোক এসে বললেন যে আপা, খাবারগুলো কি এখানে দিয়ে যাব নাকি আপনারা গিয়ে খাবেন? তারপর আমার বউ বলল কি যে আচ্ছা ঠিক আছে, খাবারগুলো এখানেই দিয়ে যাও, আমরা দুপুরের খাবার ওখানে গিয়ে খাবো, ঠিক আছে? দুপুরে আমাদের জন্য কী রান্না হচ্ছে, আর ওর খাবারের কিন্তু বন্দোবস্ত আমি করব, ও কীভাবে কী খায় সেটা তো আমি জানি। আর এখন খাবারে কি আছে? তখন তিনি এক নাগারে বলতে শুরু করলেন যেসবের খাবারের নাম এর আগে হয়তো কখনো শুনিনি। প্রথম কয়েকটা খাবারের নাম বলে সেসব তো শুনিনি। তারপরে নাম বললো রুটি, তারপর মাংস, সেই সঙ্গে ফল আছে, কয়েক পদের মিষ্টি আছে, এই সমস্ত কিছু তিনি বললেন। তো ওই মেয়েটি মানে আমার স্ত্রী তখন তাকে বললো, আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আসো। তারপর এনে একে একে 8 জন থেকে 9 জন জিন প্লেট নিয়ে ঘরে ঢুকলো এবং প্রত্যেকের হাতে বিরাট বড় বড় থালা। তারা নিয়ে ঘরে ঢুকলো এবং ঢুকে টেবিল পর খাবার রাখলো। এত খাবার সত্যি আমার বাপের জন্য কোনোদিন একসঙ্গে চোখে দেখিনি। খুব দামি দামি এবং খুব চমৎকার খাবার। সে আমাকে নিয়ে বসলো, আমার পরিস্ত্রী, এবং আমার পাশে বসে বললো কিছু আমাকে খাইয়ে দাও। তারপর সব প্লেট থেকে একটু একটু করে নিয়ে আমি প্লেট ভরলাম এবং সে এক এক করে খাচ্ছে। এর মধ্যে কিছু আইটেম আছে যা আমি খাই না বা কখনো চোখেও দেখিনি। আমি তখন সেগুলো নিয়ে থু মেরে ফেলে দিলাম, কারণ সেগুলো ছিল একদম লবণ ছাড়া এবং ওরা নাকি লবণ খেতে পারে না। আমি তখন একটু আলগা লবণের জন্য আবদার করলাম, কিন্তু ওরা বললো যে আলগা লবণ ওদের এখানে নেই, ওরা টোটালি লবণের ব্যবহারই করে না। তারপর সেরকমভাবে ওই খাবারগুলো ওর সঙ্গে আমি খেয়ে নিলাম, একটু কষ্ট হলেও খেয়ে নিলাম, এবং বললো যে দুপুরবেলা তোমার জন্য সমুদ্রের পানির ব্যবস্থা করা হচ্ছে, সেটা দিয়ে মূলত লবণ বানিয়ে তারপর তোমার জন্য রান্না করা হবে আলাদাভাবে,
তুমি চিন্তা করো না, ঠিক আছে? এখন একটু কষ্ট কষ্ট করে খেয়ে নাও। আমি খেয়ে নিলাম। বিশেষ করে ফল এবং অন্যান্য আইটেম, মিষ্টির আইটেম, পায়েস ছিল। এই সমস্ত আইটেমগুলো আমি খেলাম এবং মজার বিষয় হচ্ছে ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। ওদের প্রত্যেক পাতে জিলাপি, চমচম, সাদা মিষ্টি, ছানার মিষ্টি, আরও অনেক ধরনের সন্দেশ আছে যেগুলো ওরা এই শেষ পাতে খায় এবং ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। সবসময় একটা জিন মিষ্টি নিয়ে পড়েই থাকে, মানে ওর মিষ্টি খেতে নাকি খুব ভালো লাগে এবং ওরা মিষ্টির জন্য যে কোনো কিছু করতে পারে। সব মিলিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করে তখন বললাম কি যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এরকমভাবে শ্বশুরবাড়িতে আসতে আসলে আমার কেমন লাগছে, মানে হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ি আমি কিছু নিয়ে আসলাম না। ও তখন বললো যে সেসব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না তো, সেসব পরে দেখা যাবে। তুমি আপাতত এখানে থাকো এবং এখানকার আনন্দ নাও। শ্বশুরবাড়িতে থাকার যে কি মজা সেটা তো তোমাকে বোঝাতে হবে আমাকে, তাই না? আর তুমি আমার বাড়িতে এসেছো, আমি চাই তুমি সর্বোচ্চ সম্মান হয়ে এখান থেকে ফিরে যাও। আমি কখনো চাইবো না যে তুমি অসম্মান হয়ে ফিরো। তবে হ্যাঁ, বাবা ফিরে আসলে বাবার সঙ্গে কথা বলতে হবে, কারণ হচ্ছে তিনি আমাকে আসলে এখানে থাকার যে এটা বলেছেন, যে তিনি বলেছিলেন যে আমাদের এখানে থাকতে হবে, এরকম কোনো কিছু বলেছেন। তবে সেটা কি সেটা আমার সঙ্গে কথা বলে আলোচনা করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে যখন আমি এবং ও বাইরে গেলাম, বাইরে গিয়ে চারিদিকের পরিবেশ দেখে সত্যিই আমি বিমোহিত হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি। জায়গাটা বেশ সুন্দর এবং মনোরম এবং খুব অন্যরকম লাগে দেখতে। এরকম পরিবেশ বসে থেকে সত্যি আমার কাছে খুব ভালো লাগছিল। তখন আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। বিকেলবেলা আমি তখন বললাম যে এইখান থেকে আমার বোনের বাড়ি কত দূর? আসলে বিয়ের পরে তো সেখানে যাওয়া হয়নি, আমার মনে হয় যে সেখানে গিয়ে একবার ঘুরে আসা দরকার। আমার স্ত্রী তখন বললেন যে হ্যাঁ যাবো তো, আগামীকালকে আমরা যাই, আর সেখান থেকে ফিরে তারপর না হয় বাবার সঙ্গে দেখা করব। আমি বাবার সঙ্গে দেখা করার জন্য খুব এক্সাইটেড। আমার মনে হয় যে বাবা বিষয়টাকে হয়তো এত গম্ভীরভাবে দেখবেন না, তবে আমার কাছে বেশ ভালো মনে হবে। আমার মনে হচ্ছে যে বাবা হয়তো আমাকে একটা প্রাসাদ গিফট করবেন, সেখানে কি আমরা থাকবো। একথা শুনতে আমার মন খারাপ হয়ে গেল। বললাম যে আমি তো সেরকম কোনো কিছু করতে চাই না, আমি যেটা করছি সেটা নিয়ে আমি খুশি থাকতে চাই। তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? পরীটা তখন আমার হাত ধরে বলল হ্যাঁ অবশ্যই পারবো, পারবো না কিসের জন্য। চলো এখন আমরা খেতে যাই। দুপুরবেলা তো কিছু খেলাম না, তুমিও সকালে কিছু খাওনি, আর অনেকটা বিকেলও হয়ে গিয়েছে। এখন খেয়ে তারপর আমরা ঘুরতে বের হব। আমি এবং আমার স্ত্রী তখন প্রাসাদের ভেতরে সেই খাবার কক্ষে চলে গেলাম। খাবার কক্ষ যে এত বড় হতে পারে সেটা আমি ওকে না দেখলে বিশ্বাস করতাম না। কারণ হচ্ছে বিশাল বড় এক টেবিলের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত প্রায় 100টার মতো চেয়ার, এবং এত বড় বড় সব চেয়ার, মনে হচ্ছে এখানে খুব বড় বড় জিনেরা বসেন এবং খুব অদ্ভুত। আমাকে নিয়ে একটা চেয়ারে এবং একটা টেবিলের এক কোণায় আমি বসলাম। আমার পাশে আমার স্ত্রী বসে আছেন। পুরো টেবিল ভর্তি খাবার, খাবারগুলো ঘুরে ঘুরে এই পাশে আসে এবং যে সে খাবার খেতে চায় তার কাছে অটোমেটিক্যালি সেই খাবারগুলো চলে যায় এবং অনেক খাবার সেখানে সেখানে আরও বেশ কয়েকজন খেতে বসেছে, সম্ভবত এই বাড়িরই অন্যান্য সকল লোকজন। যেহেতু অনেক বড় একটা বাড়ি, সেহেতু এখানে খাবার লোকজনের অভাব নেই। দাস দাসী সকলেই একে অন্যকে খাবার হয়তো দিয়ে যাচ্ছে এবং তারাই সমস্ত কিছু রান্না করে। বিশাল বড় এক টেবিল, সেখানে অন্য সকলে বসে আছে এবং একটা পাশে আমি, আমার শাশুড়ি এবং আমার শালাশালি যারা আছে সকলে বসেছে এবং সকলে মিলে খাচ্ছে। আমি আমার পরিস্ত্রীকে খাইয়ে দিচ্ছি। তখন আমার শালি বলল কি যে কি আদর তার জন্য, তাকে রান্না করে একদম খাবার মুখে পর্যন্ত তুলে দেওয়া লাগছে। খুব ভালো লাগলো দেখে। শাশুড়ি তখন বলল চুপ থাক, এরকম বলতে হয় না। আমি সবসময় আমার পরিস্ত্রীকে খাইয়ে দিই, যখনই আমার কাছে আসে তখনই ওকে আমি খাইয়ে দিই এবং এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে বেশ আনন্দের বিষয় জিনিসটা। ওকে যখন খাইয়ে দিচ্ছিলাম সকলে তখন এই কথা বলছিল। আমি তখন বললাম শোনো, আমি ওকে খুব ভালোবাসি এবং এই ভালোবাসা থেকেই মূলত ওর সমস্ত কথা শুনি, ওকে খাইয়ে দিই, সব কিছু করি। আর ওকে এখন যত্ন নিব তো কাকে নিব? ওর পেটেই আমাদের সন্তান। সেহেতু তোমরা তো জানোই যে তোমরা সবাই মামা খালা হতে চলেছ, সেহেতু তোমাদের জন্য খুশির খবর এটা, তাই না? গল্প করতে করতে খেতে শুরু করলাম এবং এবারের খাবারগুলো ছিল বেশ সুস্বাদু। আমার জন্য আলাদা খাবার রান্না করা হয়েছে, যেগুলো আমি খেতে পারবো আর কি। আর ওরা যে হাড় খায় সেটা জানতাম না। প্লেটেও খুব বড় বড় হাড় রাখা ছিল এবং সেটা কোন প্রাণীর হাড় তা জানতাম না, তবে অদ্ভুত লাগছিল দেখতে। কতক্ষণ বললো যে তুমি খাও তো কথা না বলে। তারপর ওর সঙ্গে আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলা আমি এবং ও ওর ঘরের বারান্দায় বসে আছি। আকাশের জ্যোৎস্না আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি ওকে বললাম যে আমার না খুব ভয় লাগছে, যদি তোমার বাবা এসে। তখন ও বললো বাবার কথা চিন্তা করো না তো,
বাবা কোনো কিছু করবে না, তুমি একদম চুপ থাকো। আর সকলেই তো মেনে নিয়েছে, দেখলে না বাড়ির কাজের লোক থেকে শুরু করে আমার চাচিরা সকলেই তোমার সঙ্গে কত গল্প করলো, তোমাকে কত কিছু বললো। অনেকে তো জিন দেখেনি, মানে মানুষ দেখেনি বলে সেই সব জিনেরা তোমার সঙ্গে কিছু গল্প করলো, সে তো সবাই তোমাকে পছন্দ করেছে। আর চলো একটু পরে আমরা বেড়াতে যাবো আমাদের শহরে, ঠিক আছে? এই শহর রাত্র হলে একটু বেশি জমজমাট হয়ে ওঠে, সেখানে গেলে দেখবা তোমাকে সবাই দেখে কি করে, সবাই ঘিরে ধরবে। আমি তখন বললাম যে সেটাই তো চাচ্ছি না আমি, এই কয়েক মিনিটে মানে সকাল থেকে এখন পর্যন্ত যা হয়েছে সেগুলোর ঢেকুটি গিলতে পারছি না। তখন ও বলল আচ্ছা ঠিক আছে, আমার জামাইটা, তোমাকে আমি তাহলে একদম বোরকা পরিয়ে নিয়ে যাব, ঠিক আছে? আমার বোরকা আছে, সেই বোরকা তুমি পরবা। আমি বললাম যে জি না, আমি মুখে একটা মাস্ক পরে যাবো যাতে করে আমাকে না চিনতে পারে। ও তখন বলে চিনে যাবে, কারণ জিনেরা মানুষ দেখে বুঝতে পারে, কিছু কিছু জিন আছে। তবে চলো। তাই বলে ও এবং আমি সেখান থেকে উড়ে বাইরে পর্যন্ত আসলাম। বাইরে এসে একটা রাস্তার উপর দাঁড়িয়েছি, একটা মার্কেটের মাঝখান দিয়ে হাঁটছি। মার্কেটের দুই ধারে খুব বড় বড় দোকান রয়েছে এবং শুধুমাত্র হাড় ঝোলানো, কোনো দোকানে মাংস নেই। তখন ও বললো যে এখানে কেউ মাংস খায় না, মাংস তো শুধুমাত্র তোমার জন্য আজকে আনা হয়েছিল, তুমি নতুন জামাই, সমস্ত কিছু তোমার জন্য রেডি করে আনা হয়েছে। সেহেতু এসব দেখে অবাক হয়েও না, এটা আরও অনেক কিছু খায়। আরও কিছু পৈশাচিক জিন আছে যারা খুব খারাপ, ওরা আসলে এরকমটা খেতে পছন্দ করে বলে এই জিনিসগুলো রাখে। তারপর প্রায় সারা শহর ও আমাকে ঘুরিয়ে দেখালো এবং একে একে সমস্ত জিনিস বলতে লাগলো। ওইখানকার পুরাতন কিছু জিন আছে, প্রবীণ জিন, তারা তখন সেখানে বারান্দায় বসেছিল। জিনের নগরী যেন রাত হলে একটা অন্যরকম আমেজ তৈরি হয়। আমরা যেমন দিনের বেলা জেগে থাকি, রাত্রেবেলা ঘুমাই, ওরা ঠিক তেমন করেই রাত্রে জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। ওদের এখানকার নিয়ম এরকম। রাত হয়ে গিয়েছিল তখন, আমি এবং ও তখন চারিদিকটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। দিনের বেলাতে আসলে এত জিন ছিল না যতটা সকালবেলা এসে আমি এখানে দেখেছিলাম। আমি সত্যি দেখলাম অনেকগুলো জিন, এবং তারা সকলে বাজার খুব জমজমাট হয়ে উঠেছে। কেউ খেলছে, কেউ কোথাও বাঁশি বাজছে, কেউ উঠছে, কেউ নিচে নেমে আসছে। সমস্ত কিছু দেখে আমার কাছে বেশ অদ্ভুত লাগতে শুরু করলো। এরকম অদ্ভুত বস্তু এর আগে আমি সত্যি কখনো দেখিনি। সেখানে এক ধরনের খেলা হচ্ছে, সাপ শূন্য হাসছে, আর অন্যান্য সব পশু পাখি যারা কিনা উঠতে পারে না তারাও উঠছে। তার মানে বোঝা গেল যে এখানে সমস্ত কিছু অলৌকিকভাবে চলে। একটু সামনে যেতে দেখলাম একটা ডানাওয়ালা ঘোড়া। ওরা বলল কি যে এই ঘোড়া আমাদের এখানে খুব কম পাওয়া যায়, এইগুলো উঠতে পারে আকাশে, এবং জিনেদের সমস্ত কিছুই অদ্ভুত। ভালো লাগছে না তোমার কাছে? আমি বললাম যে হ্যাঁ, শ্বশুরবাড়িতে এসে যে এরকম জিনিসপাতি দেখতে পাবো সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি, আমার কাছে খুব ভালো লাগছে। অনেকটা পথ ঘুরে রাস্তার পাশ থেকে একটা অদ্ভুত খাবার খেলাম, সেটাও বেশ ভালো লাগলো, যদিও একটু তিতা তিতা লেগেছে। ওরা বললো এগুলো আমাদের খুব প্রিয় খাবার। আমি সাধারণত এরকম জায়গায় আসি না, তবে আমাদের এখানে আমার বাবার মতো অনেক প্রভাবশালী লোক আছে, তারা থাকেন, এবং প্রভাবশালী লোকেরা সব ওপরের দিকে থাকেন। তুমি দেখলে না আমাদের বড় ভবনগুলো সব ওপরের দিকে? আমি বললাম হ্যাঁ। তারপর ঘোরাঘুরি শেষে প্রায় মধ্যরাতে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ও আমার বুকের উপর ঘুমিয়ে পড়লো এবং গল্প করতে লাগলো আমার সঙ্গে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো আমি চিন্তায় ছিলাম যে কখন কি হয়। ওকে পাশে শুয়ে রেখে আমি তখন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলাম। চারিদিকে অসংখ্য জিন ওড়াউড়ি করছে এবং খুব অদ্ভুত লাগছে দেখতে, এবং ওরা কি আমাকে দেখছে নাকি সেটা জানি না, তবে আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। কারণ হচ্ছে যদি আমার শ্বশুরমশাই এসে কোনোভাবে আমাকে জাজ করেন বা আমাকে বিচার করেন, তাহলে হয়তো তার সম্মুখীন আমি হতে পারবো না বা তার উত্তর আমি দিতে পারবো না। যাই হোক, পরের দিন এসে আমি ঘুমিয়ে পরের দিন উঠে আমি এবং ও আমার বোনের বাড়িতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আমার বোনের বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না, ও বললো কাছাকাছি আছে, চলো আমরা যাই। সকালবেলা উঠে সকালের খাবার খেয়ে তখন আমি এবং ও বেরিয়ে পড়লাম। তারপর আমি ওর সঙ্গে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি, মানে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আমার বোনের শ্বশুরবাড়িতে। সেখানে যাওয়ার পর দেখলাম একটা বড় ঘন জঙ্গলমুক্ত জায়গায়, মানে চারিদিকে খুব বাড়িঘর নেই, দূর দূরান্ত থেকে একটা বাড়ি, সেখানে একটা খুব বড় বাড়ির মতো জায়গা। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বোনের এত চমৎকার জায়গায় বিয়ে হয়েছে। আমরা যাওয়ার আগে ওদেরকে জানাইনি, কারণ জানালে হয়তো ওরা অনেক আয়োজন করতো, সেটা আবার আমার কাছে বেশ ভালো লাগতো না, অদ্ভুত লাগতো। আমি যাওয়ার পর দেখি সেখানে বেশ বড় প্রাসাদের মতো একটা বাড়ি এবং আশেপাশে বন জঙ্গল, এবং তার পাশে হয়তো দূরে আরেকটা বাড়ি। ওরা এরকমভাবে থাকে। আমার স্ত্রী বলেছিল যে ওরা নাকি এরকমভাবেই বসবাস করতে পছন্দ করে, এবং কমিউনিটি থেকে একটু বাইরে গ্রাম অঞ্চলে বসবাস করে। জিনেদের যে গ্রাম আছে সেটা জানতাম না, এবং সেটা এরকম হয় যে ঘর একটা থেকে আরেকটা একটু দূরে হয়। তখন সেখানে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে আমার বোন বারান্দায় বসে তার হাজব্যান্ডের সঙ্গে গল্প করছিল এবং কোনো কিছু একটা খাবার বেড়ে দিচ্ছিল। আমি এবং আমার পরিস্ত্রী সেখানে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমাকে দেখে সঙ্গে সঙ্গে ভিতর থেকে দৌড়ে আসলো। এসে আমার যে বোন জামাই আছে সে আমাকে সালাম দিয়ে বললো যে ভাইয়া আপনি আসবেন, আগে বলবেন না। আমার বোন আমাকে দেখে সত্যি চমকে গেল, বললো যে তুই এতদিন পর এসেছিস, আমার আসলে তোর কথা খুব মনে পড়ে। আমি তো চাইলেও তোর সঙ্গে দেখা করতে যেতে পারি না, কারণ হচ্ছে ইচ্ছা করলে ওকে বলি ও কাজে থাকে, এসে মাঝে মধ্যে নিয়ে যায়, কতদিন যে তোর সঙ্গে দেখা হয় না।
আমি বললাম, তোর সঙ্গে তো 2 সপ্তাহ আগে দেখা হলো। বললো, 2 সপ্তাহ মানে বুঝিস তুই? তাই বলে আমাকে জড়িয়ে ধরলো, তারপর একটু কান্না করলো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চল চল, তোর বাড়িতে এসেছি, তা আমার মাওই কোথায়? তখন ভেতরে যখন গেলাম দেখলাম এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলেন। মহিলাটা বেশ সুন্দরী এবং জীবনকালে আরও বেশি সুন্দর ছিল দেখে বোঝাই যাচ্ছে। আমি তখন তাকে সালাম দিলাম। তিনি বললেন যে বাবা আসো, তোমার কথা অনেক শুনেছি, কিন্তু তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল। তুমি বেশ ভালো ছেলে, তোমার বোনটা এত ভালো, আমাকে এত সেবা যত্ন করে। আমি সত্যি কোনো জিন মেয়ে আনলে হয়তো এই সেবা যত্নটুকু পেতাম না। আসলে মানুষরা যত ভালো হয় আমি জানা ছিল না। তিনি এগুলো বলতে লাগলেন। এই প্রাসাদটা মানে খুব বড় না, তবে 2-3 জনের হিসাবে অনেক বড়, সেটা বোঝা যাচ্ছে। আর এখানে দাস দাসী আছে, আশেপাশে অন্যান্য কাবিলার জিন আছে, ওরা সকলে এখানে কাজ করে এবং সকলে এদেরকে বেশ ভালোবাসে আর কি। এরা বেশ ভালো জিন এবং সুখী জিন। তার মানে বোঝা গেল যে আমার বোন বেশ আনন্দে আছে এবং বেশ ভালো আছে। এটা দেখে আমার খুব আনন্দ লাগলো এবং খুব সুন্দর লাগলো। তারপর আমরা প্রায় ওই দিনকে প্রায় সারাদিনই সেখানে থাকলাম এবং সেখানে থেকে গল্পগুজব করলাম, ওদের সঙ্গে খাওয়া দাওয়া করলাম। তারপর ওরা আমাকে বললো কি যে তুই থেকে যা। বললাম যে না, থাকবো না, আমার শ্বশুরবাড়িতে এসেছি তো, তারপর চলে যাব। তারপর ভাবির কথা শুনলো। ওরা তো আগেই জানে, মানে ওর ভাবি মানে আমার স্ত্রী, এবং সন্তানের কথা তো ও আগে থেকেই জানে। তো সব মিলিয়ে আমার ওই বোনজামাই আমাদের খুব হেল্প করেছে এবং ও আমার থেকে বড় ছিল, কিন্তু যেহেতু আমি আমার বোনের বড়, সেহেতু আমাকে আপনি করেই বলতো এবং খুব ভালো একটা জিন, যে কিনা আমার জীবনে দেখা অন্যতম একজন মানুষের থেকেও খুব ভালো। তারপর আমার পরিপ্রেমিকা আমি এবং রাত্রেবেলা ওখানে বের হলাম এবং বের হয়ে তখন নিজেদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমরা রাত্রেবেলা আবার খেয়ে দিয়ে ঠিকই ঘুমালাম এবং ঘুমানোর পরে পরের দিন সকালবেলা উঠে তো আমাদেরকে নাস্তা করতে হবে। নাস্তা করে আমরা বললাম যে ওকে যে কী ব্যাপার, আমরা কবে যাবো আর কতদিন থাকবো? ও তখন বললো আব্বাজান আসুক তারপর আমি কথা বলে তারপর চলে যাবো। আব্বাজানের সঙ্গে তোমার দেখা করে দিতে হবে না, উনি পরে না হয় রাগ করবেন। সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে উনি কবে আসেন। তবে এখানকার সমস্ত পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছিল। একটা দামি জায়গায়, খুব বড় লোকেরা এবং এত বড় লোক যে এদের সমস্ত জিনিস স্বর্ণ দিয়ে তৈরি। এমনকি এরা যা কিছু পরে সব অলংকার খুব বেশি দামি। এত দামি জিনিস তো আমি কোনোদিন আমার স্ত্রীকেও দিতে পারবো না। এমনকি তার নিজের জিনিসই সে পরে, শুধুমাত্র আমি তার সঙ্গে আছি। এটা আবার আমার শ্বশুরভাবে কীভাবে নেবেন আমি জানি না। ওই দিন দুপুরবেলা আমি ওর সঙ্গে বসে আছি, ঠিক তখন আমার শাশুড়ি কিছু জিনিস নিয়ে আমার কাছে আসলেন। বললেন কি যে জামাই বাবাজি, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে আগেই বলে নিচ্ছি যে তুমি না করতে পারবে না। তুমি তো মনে করতে পারো যে তুমি একজন মানুষ, একজন গরিব, তুমি কিছু নিয়ে আসতে পারোনি আমাদের জন্য, আমাদের দেওয়া উচিত, এরকম কোনো কিছু মনে করবে না। আমরা সত্যি তোমাকে পেয়ে অনেক খুশি এবং আমি চাই যে তুমি এই জিনিসগুলো গ্রহণ করো। তখন আমার শাশুড়ি আমাকে সেগুলো পড়তে এক প্রকার বাধ্যই করলেন। আমার স্ত্রী ইশারাতে বললেন পড়ো, সমস্যা নেই। আমি তখন বললাম যে আম্মা, এই জিনিসগুলো আমি তখনই গ্রহণ করতে পারবো যখন আব্বার সঙ্গে আপনি আসবেন। আপনি একা এসে এগুলো দিলেন, আব্বা যদি কিছু মনে করে। তখন আমার শাশুড়ি মা বললেন যে উনি তো পাঠিয়েছে, তুমি এগুলো নাও, তুমি একদমই মন খারাপ করো না বা অন্য কিছু চিন্তা করো না, ঠিক আছে? আর তুমি এগুলো পড়ে আজকে তুমি আমার সামনে আসবে, আমি তোমাকে দেখবো। তো বেশ কিছু আংটি এবং অলংকার যেগুলো কিনা পুরুষেরা পরে, এখানকার জিন পুরুষেরা, সেগুলো আমাকে দিল এবং সেগুলো দেখে খুব দামি মনে হচ্ছিল, চকচক করছিল। তারপর একদম শাহী জামা, সেই জামা কাপড়গুলো আমাকে দিলে পড়তে। আমার পরিস্থিতি তো বেশ খুশি। যাই হোক, আমি গ্রহণ করলাম, যেহেতু উনি আব্বার কথা বলেছেন, আমার শ্বশুর মশাই, তো সেটা আমি সেগুলো গ্রহণ করলাম। এক পর্যায়ে আমি দুপুরবেলা গোসল করে সেগুলো পড়লাম। পরে আমি তখন খাবার খেতে গেলাম, কারণ আম্মাজান দেখতে চেয়েছেন। তো খাবার টেবিলে বসে আমি খাবার খাচ্ছি। আমি আমার স্ত্রীকে তখন খাইয়ে দিয়েছি, যেহেতু ও প্রেগনেন্ট, ওর সমস্ত কিছু আমার করতে হয় এবং আমি করবো সেটা আমি ওকে বলেছি যে আমি তোমাকে ছেড়ে এক বিন্দু জন্য যাব না। তো সেই মুহূর্তে আমি যখন খাবার খাচ্ছিলাম, ওইখানে আমার শ্বশুর মশাই এসে উপস্থিত, কারণ তিনি এই 2 দিন বাড়িতে ছিলেন না, কোথাও একজন গিয়েছিলেন, কোথাও কোনো কাবিলায়। তো ফিরে তিনি আমাকে দেখলেন যে ডাইনিং টেবিলে বসে আমি আমার স্ত্রীকে খাইয়ে দিচ্ছি। তো তখনই তিনি আমাকে দেখে রেগে গেলেন। কেন রেগে গেলেন জানি না। তখন তার স্ত্রীকে বললেন যে তোমাকে না বলেছি কোনো উটকো লোককে এই বাড়িতে যেন আশ্রয় না দিতে, তাহলে এই উটকো লোকগুলো ঘরের ভিতরে এসে উপস্থিত হলো কিভাবে? আমার স্ত্রী তখন বললেন যে আব্বা, তুমি কি বলছো? তুমি কি সব বলছো? তুমি না সমস্ত কিছু মেনে নিলে, এখন তুমি এই সমস্ত কথা বলছো? তখন তিনি বললেন যে কই, আমি তো মেনে নিইনি, আমি শুধুমাত্র তোকে এখান থেকে মুক্ত করে দিয়েছি। আমি চাই না যে তুই আমার এখানে থাক, আর যদি এখানে থাকতে হয় তাহলে ওকে ছেড়ে এখানে আসতে হবে। তুই বিয়ে করেছিস, আমাকে জানাসনি, এমনকি তোর সন্তান পর্যন্ত হয়ে গিয়েছে, তাও আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি। তো আমি তোকে মেয়ে হিসেবে কেন মেনে নিব? তুই এখান থেকে বেরিয়ে যা, আর না হয় ওই জামাইকে রেখে আয় এবং এখানে তুই আমার সঙ্গে থাকবি। দরকার হলে ওই সন্তানকে আমি এখানে অন্য পরিচয় আমি পালন করব। একথা শোনার সঙ্গে সঙ্গেই আমার পরিস্থিতি এগিয়ে গেলেন এবং আমাকে তখন নানানভাবে অপমান করতে লাগলেন। বললেন যে কি এমন জামাই, সে একজন মানুষ, তার নেই কোনো ধন সম্পদ, যদি ধন সম্পদ থাকতো তাও মেনে নিতাম।
আর সবথেকে বড় কথা, সে সামান্য একজন মানুষ। আর মানুষের পরবর্তী পরিচয় হচ্ছে কি, দেখো সে শ্বশুরবাড়িতে এসে বসে খাচ্ছে, আবার শ্বশুরবাড়ির দেওয়া জিনিসপাতি সে পড়েছে, এগুলো সে বলতে লাগলো আমাকে। আমি তখন মুখ বুজে সেগুলো সহ্য করে যাচ্ছিলাম। আমার চোখের কোণায় ছলছল করছিল জল। সেটা আমার স্ত্রী দেখতে পেল এবং তিনি তার বাবাকে বললেন যে, বাবা, তুমি আমার জামাইকে অপমান করে ঠিক করনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি বিষয়টা মেনে নিবে, কিন্তু তুমি এরকম করবে জানলে সত্যি আমি তোমার বাড়িতে কখনো আসতাম না। তুমি জানো ওইখানে আসতে চাইনি, ওকে জোর করে আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি যে এরকম আচরণ করবা সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তখন আমার শ্বশুরমশাই আবার আমাকে অপমান করতে লাগলো, বলে ওর মতো ছোট লোকের সঙ্গে আমি দেখা করবো? তোরা এখনই এখান থেকে বেরিয়ে যা, তাতে করে আমি খুশি হব। তারপর আমার পরিস্ত্রী আমাকে বললো, চলো এখানে থাকতে হবে না, খুব খেয়েছো, অপমান আমাকে তুমি মাফ করে দিও, তুমি চলো এখান থেকে। তাই বলে আমার পরিস্ত্রী আমাকে নিয়ে কক্ষে গেল। কক্ষে যাওয়ার পর সেখানে গিয়ে আমার শরীরে থাকা সমস্ত জিনিসপাতিগুলো খুলে সেখানে আমাকে আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পরিয়ে দিল। বললো যে আমাকে তুমি মাফ করে দিও, সত্যি আমি এমনটা ভাবিনি যে হবে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তখন বললাম যে না, এতে তো তোমার কোনো দোষ নেই, আর উনি মেনে নিবেনও বা কেন? যাই হোক, তুমি তোমার বাবার সঙ্গেই থাকো, এখানে থাকলেই বোধহয় তোমার জন্য ভালো হবে। ও তখন আমাকে আমার কলার ধরে বলল যে আমি তোমার সঙ্গে যাব, তুমি আমাকে যেখানে রাখবা আমি সেখানেই থাকবো এবং তোমার সঙ্গেই থাকবো, এই এত বড় প্রাসাদ, এত কোনো কিছু আমার দরকার নেই। আমি তখন বললাম যে তুমি এসব ছাড়া তো কখনো থাকোনি, তুমি আমার সঙ্গে কীভাবে থাকবে বলো? তুমি আমার সঙ্গে থাকতে পারবে না তুমি। তখন ও আমাকে বললো, ও এখন আমাকে ছেড়ে? আমি বললাম না না, এই কথা তুমি বলো না, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এবং তুমি আমার সঙ্গে যদি ভালো থাকতে পারো তাহলে চলো। একটু কষ্ট হবে আমি জানি, তবে তাতে কোনো সমস্যা নেই। তারপর সেখান থেকে ও আমার হাত ধরে বেরিয়ে আসলো এবং ওইখানে যা যা ছিল কোনো কিছুই নিল না। যে কাপড়টা পরেছিল শুধুমাত্র সেই কাপড়টা পরেই আমার সঙ্গে চলে আসলো এবং বলল যে এই বাড়ির কোনো কিছু আমি হাত লাগাবো না এবং আমি এই বাড়িতে কোনোদিন ফিরে আসবো না। তুমি যে অপমানটা আজকে আমাকে এবং আমার জামাইকে করলে। তাই বলে তার বাবার সামনে দিয়ে ও আমাকে নিয়ে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বাইরে এসে ও আমাকে দিয়ে আসমানে উড়াল দিল। আমি তখন সত্যি নিজের চোখের পানি ছেড়ে দিলাম, কারণ ওর অপমান আমার অপমান সমস্ত কিছু মিলে এত অপমানটা আমি জীবনে হয়নি, এবং শ্বশুরমশাই যে এমনটা করবেন সত্যি আমি ভাবতে পারিনি। ও তখন আমার সঙ্গে আমার বাড়িতে আসলো। আমি বাড়িতে এসে দেখি মা তখন উঠানে বসে আছে, আমার বোন জামাই এবং বোন সেখানে বসে আছে, ওরাও এখানে এসেছে। তখন আমার বোন বলল যে ভাবি তুমি আর ভাইয়া। একথা বলতেই মা বলল যে ভাবি মানে তোর ভাই বিয়ে করেছে কবে? একথা বলার পর তখন আমার মা খানিকটা রেগে গিয়ে বলল যে এত কিছু হয়ে গিয়েছে আমি জানি না। তখন আমার মায়ের সামনে আমার বউ উপস্থিত হলো এবং বলল, মা কিছু মনে করবেন না, আসলে আপনার কাছ থেকে আমরা কোনো কিছু গোপন করতে চাইনি, কিন্তু এখন আপনার সঙ্গে যেহেতু থাকতে হবে সমস্ত কিছু বলতে হবে। আসলে আমি কোনো আশরাফুল মাখলুকাত না, অথবা আপনার মেয়ের জামাই, সেও কোনো মানুষ না, আমরা দুজনেই জিন এবং ও আমার খালাতো ভাই। আমি সেদিনকে আপনার মেয়েকে ওই বিপদ থেকে উদ্ধার করেছিলাম এবং ও আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল। এ কথা শোনার পর আমার মা খানিকটা শান্ত হলেন এবং বললেন, আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে হচ্ছে তুমি এক প্রকার আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো, আমার যেসব রোগ হয়েছিল সেগুলো তোমার জন্য সেরেছে, তাই না? এবং তুমি আমার মেয়ের ভবিষ্যৎ বাঁচিয়ে দিয়েছো, আমার ছেলেকেও। আসলে সত্যি মা, আমি ভুল বুঝেছিলাম তোমাকে। তাই বলে আমার মা আমার বউকে জড়িয়ে ধরলো, বললো যে এখন থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তখন আমার যে বোন জামাই ছিল সমস্ত ঘটনা শুনলো এবং বলল যে না, এটা আসলে চাচার করা ঠিক হয়নি, উনি আসলে একটু বেশি দাম্ভিক লোক, ওনার দাম্ভিকতার জন্যই একদিন ওনার এরকম অবস্থা হবে যে ওনার আশেপাশে কেউ থাকবে না। তবে সত্যি আমার জেনে খুব কষ্ট হচ্ছে যে ভাইয়াকে এত বড় অপমান করেছে, আসলে ওইখানে যাওয়া উচিত না, সত্যি ওইখানে যাওয়া আপনার উচিত হয়নি ভাইয়া, আপনি। তখন আমার বউ বলল যে আরে আমি তোকে নিয়ে গিয়েছিলাম, আসলে আমি খুব দুঃখিত, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তাই বলে আমাদের সেই ঘর, যেখানে কিনা মাত্র 2টা রুমই ছিল, সেখানে একটা রুম আমাকে আমার মা ছেড়ে দিল এবং মা বারান্দার একটা রুমে এসে থাকলো, কারণ হচ্ছে আমাদেরকে তো আলাদা রুম ছেড়ে দিতে হবে। এবং এরকম পরিবেশে হয়তো ওরা কখনো এসে থাকেনি, কারণ ওরা খুব বড় লোক এবং অন্যরকম। তো তখন আমি বললাম যে এখানে একটু কষ্ট করে থাকো তুমি। আমার পরিস্থিতি বলল, এখানে আমার থাকতে কোনো সমস্যা নেই, আমার সুখের নৃত্য তোমার এই বুক, তোমার এই বুকে ঘুমালে আমার আর কোনো কিছু লাগবে না, তোমার এখানকার এই ভাঙা খাটে আমি ঘুমাবো, তুমি চিন্তা করো না। আর আমাদের পরিবেশ কি এরকম থাকবে? এটা তো পরিবর্তন হবে, সত্যি কথা বলছি, এগুলো সত্যি একসময় পরিবর্তন হবে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? তার পরের দিন আমার আম্মা তো বেশ খুশি ছিল, চারিদিকে বেশ খুশির মহল, আমরা বেশ আনন্দিত। তবে একটা বিষয় হচ্ছে, ওদেরকে নিয়ে আমি বেশ অসুখী ছিলাম যে আমার স্ত্রী তার পরিবার ছেড়ে রেখে এসেছে। যাই হোক, এর মাঝখানে প্রায় বেশ খানিকটা সময় কেটে গেল।
আমি এবং আমার পরিস্থিতি থাকতে শুরু করলাম। আমার বোন এবং বোন জামাই মাঝে মধ্যে এখানে আসতো। এসে আমার ব্যবসা বেশ ভালো চলছিল। সবথেকে বড় কথা হচ্ছে যে ওর এখানে থাকতে কিছু অসুবিধা হতো। তো আমার ব্যবসার কিছু পুঁজি সেখান থেকে এনে তখন আমি এখানে খাটালাম এবং ও হচ্ছে গিয়ে ওইখানে যে যা জিনিস থাকতো মানুষের দুনিয়াতে সেসব জিনিস থাকবে না, সেটা স্বাভাবিক বিষয়। তো আমি তখন ওর জন্য সেগুলো আনালাম। প্রথম কথা হচ্ছে ও যে জিনিসগুলো ব্যবহার করে সেই জিনিসগুলো জিনের ওখানে পাওয়া যায়, জিনের ওখান থেকে আনালাম এবং ওর সঙ্গে সব জিনিসগুলো আমি তৈরি করলাম এবং এক প্রকার যা যা প্রয়োজন হয় ওর কমফোর্টের জন্য সব কিছু করলাম এবং মাঝখানে বেশ কয়েক মাস সময় কাটলো। তারপর ওর প্রেগনেন্সির ডেলিভারির সময় হয়ে আসছিল। তো আমি এক প্রকার যে স্থানে ছিলাম এক প্রকার সলভেন্ট জায়গায় ছিলাম এবং বেশ ভালো জায়গায় ছিলাম। তো এর মাঝখানে হচ্ছে ও আমাকে বলেছিল যে ওর গহনাগুলো যেন আমি বিক্রি করে আমার ব্যবসাটা বড় করি। তাই আমি বললাম যে করবো, সেটা তুমি চিন্তা করো না, আমি সেটা আস্তে আস্তে করব, তুমি আগে হচ্ছে সুস্থ হও। এবং ওর জন্য অনেক টাকা পয়সা আমার খরচ হয়ে যাচ্ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে ওকে হচ্ছে এখানকার কোনো চিকিৎসক দিয়ে তো ডেলিভারি করানো যাবে না। কিছু জিন আছে যারা কিনা এই জিনিসগুলো করে থাকেন এবং আমার যে বোন জামাই আছে তিনি এই জিনিসগুলো রেডি করে রেখেছেন বলে বললেন। বিশেষ করে আমার যে মাওয়াই আছে, মানে হচ্ছে বোনের যে শাশুড়ি, তিনি এবং তার আশেপাশে বেশ কিছু জিন আছে মহিলারা, তেনারা এগুলো করতে পারেন। তো দেখতে দেখতে তার সেই ডেলিভারির সময় চলে আসলো। তো আমার মা এত ভালো হয়ে গেল কিসের জন্য আমি জানি না। এর আগে আমাদের সঙ্গে বাজে ব্যবহার করতো, অনেক কিছু করতো। যদি আমার মা ভালো, কিন্তু ওই যে সম্ভবত অভাবের কারণে বা এরকম কোনো কিছু। তবে আমি এতটুকু বুঝতে পেরেছি যে আমার স্ত্রী আসার পর থেকে আমার মা অনেকটা সুস্থ, মানে স্বাভাবিক, আগের মতো এরকম পাগলামি করতেন না। আর আমার বউয়ের সঙ্গে খুব ভালো আচরণ, খুব অন্যরকমভাবে ইয়ে করতেন। এবং যেদিন আমার মূলত বউয়ের ডেলিভারি হবে সেদিন একটু ঝড় বৃষ্টির রাত ছিল। দুজন জিন আমার ঘরে আসলেন এবং তারা ছিল মহিলা জিন, মুরব্বী মহিলা জিন। তাদেরকে নিয়ে আসছে আমার বোন জামাই, আমি। ততদিনে আমাদের বাড়ি পাকা হয়ে গিয়েছে। যে বাড়িটা আমরা ছিলাম কাঁচা বাড়ি ছিল, পুরোপুরি পাকা করে ফেলেছি। এক প্রকার ব্যবসা ভালো চলছিল বললাম না, তো সব মিলিয়ে পাকা টাকা করে ফেলেছি। এবং আমরা তখন বারান্দায় বসে আছি, একটা ছাউনি ছিল সেই ছাউনিতে বসে আছি এবং ভেতরের সমস্ত জিনিস দেখার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ বাদে আমার বোন দৌড়ে এসে বললো যে ভাইয়া, তোর তো একটা মেয়ে হয়েছে, এত সুন্দর দেখতে, মাশাল্লাহ, এই মেয়ের দিকে তাকালে আমার দুনিয়া যেন অন্ধকার হয়ে যায়। আমার যদি এরকম একটা মেয়ে হতো। তো ওই সময় আমার বোন প্রেগনেন্ট ছিল। তো আমি ওকে বললাম যে তোর মেয়ে খুব সুন্দর হবে এবং আমার মেয়ের থেকে অনেক বেশি সুন্দর। তারপর পিচ্চিকে বের করে বাইরে নিয়ে আসলো। আমি তখন দেখলাম এত সুন্দর মেয়ে সত্যি আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। তো ওই দিন ছিল আমার জীবনে অন্যরকম একটা সুন্দর অধ্যায়, যে অধ্যায়কে আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না এবং খুব ভালো লাগছিল আমার কাছে। আমি জানতাম যে আমার শাশুড়ি মাঝে মধ্যে এখানে আসেন এবং সেদিন যখন শুনতে পেলেন যে আমার মেয়ে হয়েছে, এটা শোনার পর তিনি আসলেন, এক প্রকার লুকিয়ে আসতেন। তো তিনি আসার পর দেখলেন যে আমার মেয়ে হয়েছে এবং তিনি আমাদেরকে খুব করে দয়া করলেন এবং আমার মেয়ের হাতে বেশ কিছু স্বর্ণ গয়না পরিয়ে দিয়ে গেল, হাতে গলায়, বললো কিছু এগুলো ওর জন্য, এগুলো ওকে আমি দিয়েছি। তো তারা যে খুব বড় লোক সেটা আমি জানি, কিন্তু এই 1 বছর প্রায় 11 মাস, জিনেদের বাচ্চা হয় 12 মাসে, তো এই 11-12 মাস সে আমার সঙ্গে ছিল। খোদার কসম করে বলছি, আমাকে বিন্দুমাত্র কমপ্লেন করেনি যে এটা প্রয়োজন ওটা প্রয়োজন। আমি শুধুমাত্র ওর অসুবিধা দেখে আমি সেগুলো করেছি, যে ও এরকম করে আমার সমস্ত অসুবিধাগুলো মানিয়ে নিয়েছে, খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, যা কিনা আমি আসলে সত্যি ওর মতো একজন স্ত্রী পেয়ে আমি বেশ ভাগ্যবতী, ভাগ্যবান আর কি। এবং ও বেশ ভাগ্যবতী যে আমার মতো একজন স্বামী পেয়েছে, সেটা অন্য সকলে বলে। আমার শাশুড়ি সেদিনকে থাকলো, আমার পরি যে বউ ছিল সে বেশ খানিকটা সুস্থও ছিল। তো সব মিলিয়ে চারিদিকের মহল বেশ ভালো ছিল এবং খুব আনন্দ লাগছিল আমার কাছে, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেই সময়টা তো কেটে গেল একটু একটু করে। তারপর এক প্রকার ও আমাকে বললো যে এখন তো আমরা বড় হয়েছি, আমাদের আরও দরকার, রুম দরকার, এই ঘরে তো হচ্ছে না, তার থেকে ভালো তুমি এক কাজ করো, আমার এই জিনিসগুলো বিক্রি করে তুমি বড় করে ব্যবসা দাও। আর আমাদের যেহেতু বড় একটা প্রাসাদ দরকার, সেটা শখ আমার আছে, কিন্তু সেটা আমি জানি তুমি পরবর্তীতে করতে পারবে এবং সেটা হবে। এক কাজ করো, আমার মা তো ওকে উপহার হিসেবে দিয়ে গিয়েছে, তুমি জিনিসগুলো বিক্রি না করো, বন্দুক রাখো, আর আমার জিনিসগুলো বন্দুক রাখো, তুমি পরে ফেরত দিয়ে দিও। এই জিনিসগুলো সত্যি আমার বাবার তৈরি না, এই জিনিসগুলো আমার নিজের তৈরি। তো ও এই কথা বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি যে ব্যবসাটা করতাম সেই ব্যবসা আমি সেখান থেকে গুটিয়ে আমি তখন বড় ইন্ডাস্ট্রি ব্যবসা দিলাম। মানে হচ্ছে আমার এক ভাই ছিল, এই কয়েক বছরে আমার মোটামুটি সকলের সঙ্গে পরিচয় হয়ে গেল এবং ইন্ডাস্ট্রি ব্যবসা বেশ ভালো বুঝতাম এবং মনে মনে ভাবতাম যে এগুলো করলে বোধহয় ভালো হবে এবং সেটাই করতে শুরু করলাম যে আমি মেকানিক্যাল এগুলো করব। আমার পড়ালেখা তেমনটা ছিল না, তবে ইনভেস্টমেন্ট এবং জ্ঞান বুদ্ধি সকল কিছুই ছিল। আমি যেখানে কাজ করেছি সমস্ত কিছু আমি জানতাম। তো যাই হোক, ওর কাছ থেকে এবং এই স্বর্ণগয়নাগুলো বন্দুক রেখে আমি প্রায় অনেকগুলো টাকা পেলাম। এত টাকা আমি ভাবতে পারিনি এবং এই জিনিসগুলোর মূল্যমান এত বেশি তাও আমি জানতাম না। সত্যি অনেক দামি সব জিনিসপত্র।
জিনিসগুলো সব বিক্রি করে তখন আমি ইন্ডাস্ট্রি ব্যবসা দিলাম, যেটা কিনা আমার কপাল এত ভালো, শুধুমাত্র আমার পরিপ্রেমিকার জন্য সেটা আমি খুব ভালোভাবে জানি, পরিস্থিতির জন্য, আমার কন্যা সন্তানের জন্য, এবং সবাই আমার জন্য বেশ ভাগ্যবান এবং আমার জীবনকে হয়তো বদলে দিয়েছে। এবং কয়েক বছরের ভিতর আমার ব্যবসা এত বড় হলো যে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। এর পিছনে আমার শাশুড়ি আমাকে খুব বেশি হেল্প করেছেন। আমার শাশুড়ি সবসময় আমার সঙ্গে দেখা করতে আসতেন, আমার মেয়ের সঙ্গে খেলা করতে আসতেন, মাঝে মধ্যে আমার শালা শালি ওরাও সকলে দেখা করতে আসে, এবং পরিবারের সকলেই এক প্রকার আমাদের প্রতি এক অন্যরকম টান ছিল। এমনকি মাঝে মধ্যে এমন হতো যে মূলত আমার শ্বশুরের ভয়তে ওরা আসতে পারতো না, তবে আমার যে চাচা শ্বশুর ছিলেন তিনিও আসতেন। তারপর আমার যে বড় বোন ছিল, মানে হচ্ছে গিয়ে আমার স্ত্রীর বড় বোন, সকলে দেখা করতে আসতো। এবং আমরা এত পরিমাণ সলভেন্ট পরিবার হয়ে উঠলাম যে কয়েক বছরের ভিতরে আমার ব্যবসা একদম ফুলে ফেঁপে উঠলো। আমার মেয়েটাও একটু করে বড় হলো এবং ওকে দেখলে সত্যি পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়া লাগে, এবং এত সুন্দর এবং এত চমৎকার করে কথা বলে যে ওর কথা বলার ধরন সমস্ত কিছু যেন অন্যরকম, যা কিনা এক ভিন্ন পন্থায় আমার কাছে অন্যরকম লাগে। যাই হোক, আমি তখন আমার স্ত্রীর জন্য সেই সমস্ত জিনিস করলাম যা যা ও চেয়েছিল। ও বলতো যে ও প্রাসাদে থাকা মেয়ে, কিন্তু এখানে এসে ও সমস্ত কিছু ভুলে যায়, এবং আমি ওর জন্য তখন প্রাসাদ তৈরি করার জন্য সমস্ত কিছু তৈরি করি। গ্রামের সকলে আমাকে দেখে প্রথম প্রথম জ্বলতো যে আমি এরকম ভাবে বড় কীভাবে হয়ে গেলাম। যে ছেলে এক সময় আখের রস বিক্রি করত এই বাজারে বসে, সেই ছেলে একটা সময় এরকম করে কিভাবে হয়ে গেল, তার পরিবার পরিজন সমস্ত কিছু এরকম বড় হয়ে গেল কিভাবে, বা সে এত টাকা কোথায় পেল, এই সমস্ত কিছু নিয়ে সকলের কল্পনা জল্পনা এবং অন্যান্য সকল কিছু ছিল। কিন্তু যখন আমি বাড়ির কাজ শুরু করলাম এবং সেই বাড়িটা যখন আমাদের এই সাধারণ ধাঁচের বাড়ি না হয়ে বড় সেই আগেরকার আমাদের প্রাসাদের মতো হলো, তখন সবাই জিনিসটা দেখে চমকে গেল যে আসলেই আমি অনেক সফলতা পেয়েছি। এবং এই ব্যবসায়ী লাইফে এতখানি সফলতা শুধুমাত্র আমার স্ত্রী এবং অন্যান্য সকলের জন্য এসেছে। আমার স্ত্রীর জন্য বিরাট বড় এক প্রাসাদ নির্মাণ করলাম, যে প্রাসাদ তৈরি করতে সময় লাগলো প্রায় 3 বছরের মতো। এবং 3 বছরের মধ্যে আমার স্ত্রী বললেন যে এত কিছু করার দরকার নেই। আমি বললাম, দরকার নেই মানে? তুমি বলেছো না যে তোমার প্রাসাদ লাগবে, এবং আমি তোমার সেই স্বপ্ন পূরণ করেছি। একদিন তোমার বাবাই তোমাদের প্রাসাদ থেকে আমাদেরকে বের করে দিয়েছিলেন। তুমি এত বড় লোক ঘরের একটা পরী মেয়ে, তোমাকে আমি এখানে এনে কিভাবে খারাপভাবে রাখি বলো? আর আমাদের একটা ভবিষ্যৎ আছে না? সব মিলিয়ে সবকিছু আল্লাহ এবং তোমাদের দোয়ার কারণে হয়তো এরকম হয়েছে। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে যে তিনি আমাকে সমস্ত কিছু দান করেছেন। প্রথমত তোমার মতো এরকম সুন্দরী এবং ভালো একজন স্ত্রী, যে কিনা আমার জীবনকে এত সুখী করেছে। তারপর তিনি আমাদেরকে এরকম একটা ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন, যাকে দেখলে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়া লাগে। এরপরে তিনি আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, যেগুলো দিয়ে হয়তো আমি তোমার সমস্ত কিছু পূরণ করতে পারবো। শুধুমাত্র তাই নয় কি, এগুলো দিয়ে আমি একটা বড় ফান্ড চালাতাম, যেটা বিভিন্ন অনাথ আশ্রম এবং বিভিন্ন জায়গায় যেত। মূলত এই সমস্ত গুণের কারণেই আমার পরিস্থিতি আমাকে এত বেশি ভালোবাসতেন। আমার এই টাকা শুধুমাত্র এক জায়গা না, আমার ব্যবসার টাকা অনেক জায়গায় যেত, এবং কয়েক বছরের ভিতরে দেখতে দেখতে আমার কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেল, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলা এবং আমার স্ত্রীর কারণে হয়তো সংগঠিত হয়েছে, যিনি আমাকে সবসময় সাপোর্ট করেছেন। আমি প্রাসাদে যতদিন উঠলাম সেদিন আমার সকলে এসেছিল, শালা শালি, তাদের জামাই, আমার বোন জামাই, এমনকি এর মাঝখানে আমার বোনেরও 2টা সন্তান হয়েছে। আমি বেশ আনন্দিত ছিলাম এই সমস্ত কিছু নিয়ে। সকলে যখন আসলো তখন আমার শাশুড়ি নিজেই বলল যে জামাই বাবাজি, আমি জানতাম যে তুমি এরকম কোনো কিছু একটা করে দেখাবে, এবং সেটা আমার মেয়ের জন্য তুমি করে দেখিয়েছো, এবং আমাদের সত্যি তোমাকে নিয়ে খুব গর্ব হয়। কিন্তু তোমার শ্বশুর এখন পর্যন্ত তিনি দাম্ভিকতা নিয়েই রয়ে গেলেন। তিনি সমস্ত কিছুই জানেন, তোমার সঙ্গে কি হয়েছে, তুমি কিভাবে কি করছো, সমস্ত কিছু জানে, তবে সেই বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি ওই যে তার ইগো ধরে রেখেছে। যাই হোক, সেসব নিয়ে তুমি কিছু মনে করো না, উনি একটু ওরকমই। আমরা তোমাকে বেশ ভালোবাসি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমার পরিস্ত্রী তখন বললেন যে মা, আমি বাবাকে কোনোদিন ক্ষমা করব না, তিনি আমার জামাইকে যেরকমভাবে অপমান করেছেন, তাতে করে। তখন মা বললো যে না থাক, এরকম বলতে হয় না, এমনিতে আমার মন ভালো আছে, তবে সেদিনকে কীভাবে কি বলেছিলেন সে কথা বাদ দে। আমার শাশুড়ি যে তার জামাইকে ডিফেন্ড করার চেষ্টা করছে সেটা বুঝতে পেরেছি। তারপর সেদিনকে বেশ উৎসব আমেজ হলো, চারিদিক থেকে অনেকে আসলো, আমার বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকেও দাওয়াত দিলাম। এবং আমি শুধুমাত্র সকলের কাছ থেকে একটা কথাই শুনি যে একজন আখের রস বিক্রেতা ছেলে, সে কিনা এখন বড় প্রাসাদের মালিক এবং এত বড় কোটি কোটি টাকার মালিক, গাড়ি ছাড়া বের হয় না, সমস্ত কিছু। এবং আমার পরিপ্রেমিকা বা পরিস্ত্রী যে একজন পরী, সেটা আজ পর্যন্ত কেউ জানে না।
শুধুমাত্র তাই না, আমার পরিবারের যে একটা জিনিসের সঙ্গে সংযোগ আছে, সেই সমস্ত বিষয়গুলো আশেপাশের কেউ হয়তো ওরকম ভাবে এখন পর্যন্ত জানেন না, কারণ আমি কখনো তাদেরকে জানতে দিইনি বা জানার মতো কোনো সুযোগ দিইনি। যাই হোক, এই পর্যন্ত ঘটনা চলল। এরপরের একটা সময়, যে সময়টা হয়তো আমার শ্বশুরমশাইকে আমার কাছে আসতে বাধ্য করেছে। আমার শাশুড়ি আমাকে বললেন যে, শোনো, তুমি চলো আমাদের ওইখানে বেড়াতে। কত বছর যাও না, প্রায় 8-10 বছর হয়ে গেল সেখান থেকে এসেছ। তখন আমার বউ বলল যে, না মা, আমি কোনোদিন ওখানে যাব না। আর তুমি কি বলছো, জীবনের প্রাসাদে যাব? যে প্রাসাদ ছেড়ে আমি একবার বেরিয়ে এসেছি, সেখানে আমি জীবনে যাব না। তখন আমার শাশুড়ি বললেন যে, আসলে মূলত তোর বাপ তোর কথা মাঝে মধ্যেই বলে যে তোকে সেদিনকে এরকমটা বলা ঠিক হয়নি। তখন আমার বউ বলল যে, সেদিনকে আমার জামাইকে অপমান করার সময় মনে ছিল না? আমার মেয়ে তখন বলল, বাবা, আমি নানুর কাছে যাব, নানাকে দেখতে কেমন? তখন আমার স্ত্রী বলল যে, নানাকে দেখতে যেরকমই হোক, নানার কাছে যাওয়া যাবে না, তুই চুপ থাক। কথা বলার পর সেদিন হচ্ছে গিয়ে আমার শাশুড়ি চলে গেল। কিন্তু এর কয়েকদিন পরে আসলো, এসে বলল কি যে, আসলে আমরা একটা জায়গায় বেড়াতে যাব, তো মানে আমি এবং আমার স্ত্রী শহরে কোনো একটা জায়গায় কোনো একটা ফাংশন ছিল, তো আমাদের মেয়েকে রেখে যাব না। তো তখন ওর নানুকে ডেকে ওকে তখন বললাম যে, এখানে থাকো। আর ওর নানু তখন মাঝে মধ্যে আসে, তো ওর নানুর কাছে তখন ছিল। এবং থাকার এক পর্যায়ে ওর নানু হচ্ছে গিয়ে কোনো একটা কাজে ওর মূল যে শ্বশুর বাড়ি ছিল, মানে হচ্ছে আমার যে শ্বশুর বাড়ি জিনের দেশে, সেখানে যাওয়ার জন্য করলো। ওর নানুকে বললো যে, নানু, আমি যাবো তোমাদের এখানে, তুমি নিয়ে যাও না কিসের জন্য, জায়গাটা কোথায়, খুব সুন্দর নাকি আমার আম্মু বলে। তখন নানু বললো, তোর আম্মু শুনলে বকা দিবে আমাকে। শুধুমাত্র কি তাই, দেখা যাবে কিছু তোর আব্বু শুনলে বকা দিবে, তোকে আমি কীভাবে নিয়ে যাবো বল। তারপরেও এক প্রকার তারা আমাদের মেয়েকে এক প্রকার সেদিনকে নিয়ে গেল, নিয়ে সেখানের গার্ডেনে খেলা করছিল। ঠিক সেই মুহূর্তে একজনের সামনে পড়লো, সেই আমাদের মেয়েটি একজনের সামনে পড়ার সঙ্গে সঙ্গেই সেটা ছিল হচ্ছে কি আমার শ্বশুর, মানে ওর নানা। তখন মেয়েটিকে দেখে আমার শ্বশুর বললেন যে, এটা কার মেয়ে এবং কোত্থেকে এসেছে? তখন আমার শাশুড়ি বললেন যে, এটা হচ্ছে তোমার মেয়ের মেয়ে, তুমি দেখে চিনছো না? সেটা দেখে আমার শ্বশুর সত্যি অবাক হয়ে গেল, কারণ মেয়েটা ছিল অত্যাধিক রকমের সুন্দরী এবং খুব সুন্দরভাবে কথা বলে, পাকনা পাকনা কথা বলে। তখন তাকে বলতে লাগলো যে, তুমি কি আমার নানু ভাইকে দেখেছো? আমার নানু ভাই কোথায়? কথা বলার পর কি করে যেন তার মন গলে গেল না জানি না। এমনিতেও সে তো বৃদ্ধ হয়ে গিয়েছে, মন তো গলারই কথা। এত সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান দেখলে কার না ভালো লাগে। তখন সে বলল যে, হ্যাঁ, তোমার নানু ভাইকে তো দেখেছি, আমি তো তোমার নানু ভাই, দেখো। তখন সে দৌড়ে তার নানার কাছে, মানে নানির কাছে চলে আসলো। আসার পর বললো যে, নানি, উনি কি আমার নানু ভাই? তখন নানি বলল যে, হ্যাঁ, ওইটাই তোমার নানু ভাই। তারপর বললো কি যে, উনি দেখতে এরকম কিসের জন্য, আর উনি কিরকমভাবে আমার দিকে তাকাচ্ছে। তারপর কাছে আসার চেষ্টা করলে তখন সে দূরে সরে গেল। বললো কি যে, দেখেছো, ওই মেয়ে তোমার কাছে যেতে চাচ্ছে না। তুমি একসময় ওর মায়ের সঙ্গে যেভাবে আচরণ করেছিলে, ও যদি কোনোভাবে জানতে পারে, ওকে তো আজকে নিয়ে এসেছি আমি, কারণ ওর বাপ মা একটা জায়গায় গিয়েছে, এই জন্য ওকে নিয়ে এসেছি, আর তুমি এখন এসে ওকে কোলে নিচ্ছ, তাই না? তখন আমার শ্বশুর মশাই, মানে ওর নানা বললেন যে আমি ভুল করেছি, আমার ওকে আমার কাছে আসতে বলো, আমি কোলে নিব। তারপর এক প্রকার নলপাত করে তাকে কাছে দেওয়া হলো। তারপর তাকে কোলে নিল। কোলে নেওয়ার পর বললো, তোমার নাম কি? তখন ও বলল যে, আমার নাম হুমায়রা। জিনের সর্দারের যে মেয়ে, তার নাম রাখতে চেয়েছিল হচ্ছে গিয়ে হুমায়রা, মানে তার নাতির নাম, ঠিক সেই নামই রেখেছে, তার মানে তার মান রেখেছে। এবং সে বলল কি যে, তোমার সঙ্গে আবার কবে দেখা হবে? অনেকক্ষণ খেলা করলো, বৃদ্ধ হয়ে গিয়েছে, এই বয়সে নাতির সঙ্গে খেলতে পারাটা আসলে বেশ আনন্দের বিষয়। সর্দার তখন তার নাতির সঙ্গে খেলতে শুরু করলো, এবং বেশ খানিক্ষণ পর তার স্ত্রী বলল যে, আজকে ওকে নিয়ে যেতে হবে, ওর বাবা মা চলে আসবে। তারপর হুমায়রা বলল কি যে, আচ্ছা নানা, আমি আবার তোমার সঙ্গে এসে খেলবো, ঠিক আছে? তখন হুমায়রাকে নিয়ে তারা আবার আমার সেই বাড়ির কাছাকাছি চলে আসলো, এবং আমরা তখন এসে দেখলাম হুমায়রা ঘুমাচ্ছে। এর মাঝখানে হুমায়রাকে নিয়ে যে ওরা জিনের দেশে গিয়েছে, মানে আমার শাশুড়ি, সেটা আমি জানতাম না। এবং এর পরবর্তীতে যা ঘটনা ঘটে সেগুলো ছিল বেশ অদ্ভুত ঘটনা। ঘটনাটা এমন ছিল যে প্রায় দিনই আমি দেখতাম হুমায়রা কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে খেলা করে, বা কোনো কিছু একটা করে, যেটা আমি জানতাম না। এক প্রকার আশ্চর্যজনক ব্যাপার স্যাপার, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছিলাম না। একদিন দেখলাম হুমায়রা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। তখন হুমায়রা, আমি বললাম যে, মা, তুমি কার সঙ্গে কথা বলছো? তখন সে বলল, আমার নানু ভাইয়ের সঙ্গে কথা বলছি, ওই যে ওইখানে ছিল এখন। কথা শোনার পর তখন আমার স্ত্রী তখন দৌড়ে আসলো, এসে বলল, নানু ভাই মানে? তোমার নানু ভাই এখানে এসেছিল? কথা বলতেই তখন হুমায়রা বলল যে, হ্যাঁ, নানু ভাই তো এখানে এসেছিল, আর নানু ভাইয়ের সঙ্গে আমরা সেদিন দেখা করতে গিয়েছিলাম। আমাকে আমার নানি নিয়ে গিয়েছিল এবং দেখা করেছি।
একথা বলতে আমার পরিস্থিতি তখন রেগে গেল। আমার বোন রেগে গিয়ে বলল যে, তুই কেন গিয়েছিলি সেখানে? তোকে কি সেখানে যেতে বলেছে? তখন আমি খেয়াল করলাম যে আমার শ্বশুরমশাই বারান্দায় দাঁড়িয়ে আছে এবং আচমকা তখন গায়েব হয়ে গেল। আমি তখন বললাম যে, হ্যাঁ বাদ দাও না, উনি এসেছেন ওর সঙ্গে দেখা করতে, সমস্যা কি? ওনার নাতিই তো, তাই না? তখন আমার বউ বলল, নাতি মানে? সেদিনকে অপমান করার সময় মনে ছিল না, তাই না? এখন এখানে এসে দরদ দেখাতে হচ্ছে তুমি জানো যে আমি তোমার সঙ্গে থাকতে কত কষ্ট করেছি। তখন তো উনি এসে একবার আমাকে খোঁজ করেননি। অথবা তোমার এখানে থেকে আমি যে কি পরিমাণ কষ্টে জীবনযাপন করেছি সেটাকে তুমি জানো? সেদিনকে তোমাকে যে পরিমাণ অপমান করেছিল, সে অপমানের কথা কি আমি ভুলে যাব? কখনোই আমি এই লোককে ক্ষমা করব না। উনি যে আমার বাবা সেটা আমি ভুলে গিয়েছি। আমি দেখলাম যে উনি নিশ্চয়ই এই কথাগুলো শুনছেন, কারণ অদৃশ্য হয়ে গেলেও তো কেউ এখান থেকে চলে যায় না। তিনি এই কথাগুলো হয়তো শুনেছেন। আমি সেটা বুঝতে পেরেছি। আমি বললাম যে, না, এরকমটা তুমি বলতে পারো না তোমাকে। উনি হয়তো তখন, তুমি বাদ দাও তো ওনার কথা, আর ওনাকে মাফ করে দাও। আমি তো ওনাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে তুমি ক্ষমা করতে পারছো না কিসের জন্য? তখন সে আবার বলতে লাগলো, এটা আমি কখনো করতে পারবো না। তুমি আমাকে চিনো না। আর আমি যখন ওইখান থেকে তোমার হাত ধরে চলে এসেছিলাম শুধুমাত্র এক কাপড়ে, তারপর কত কষ্ট করে তোমার সঙ্গে জীবনযাপন করেছি বলো তো? আমি কখনো তোমাকে বুঝতে দেইনি বিষয়গুলো, কিন্তু তারপরেও তুমি বুঝে আমার সমস্ত কষ্টকে লাঘব করার চেষ্টা করেছো। সত্যি কথা বলছি, আমি ওনাকে কখনো ক্ষমা করব না, এবং উনি কখনো আমাকে দেখতে আসেননি। এই কথা বলতেই তখন আমার শাশুড়ি এসে বললেন যে, এই কথা ভুল। আমি দেখলাম যে তখন আমার যে শালা আছে কিংবা অন্য কেউ আছে, সকালে সেখানে উপস্থিত হয়েছে। তখন আমি বললাম যে, ভুল মানে? উনি কি তাহলে? এই কথা বলতে আমার পরিস্থিতি বলল যে, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা ওর সাফাই গেতে এসো না। আমি সত্যি ওনাকে বাবা বলে মেনে নিতে পারবো না। তারপর আমার শাশুড়ি বলল যে, তুই ভুল বুঝছিস মা, তুই আসলেই ভুল বুঝছিস। সেদিন যখন ওই জামাই বাবাজিকে ওইখান থেকে তাড়িয়ে দিল, সেদিন হয়তো সে বেশ রেগেছিল। কারণ হচ্ছে, সে চেয়েছিল যে তোর বিয়েটা ধুমধাম করে হোক, সেটা সে করতে পারেনি। কারণ তুই তার বড় আদরের কন্যা সন্তান ছিলি, এবং আরও দুটো মেয়ে আছে, তারা তো তোর মতো এরকম করে স্বপ্ন দেখেনি। তুই প্রথম কন্যা সন্তান ছিলি বলে তোর প্রতি ছিল একটা অন্যরকম ফ্যাসিনেশন বা অন্যরকম আলাদা মায়া ছিল। সেহেতু সে চেয়েছিল নিজের হাতে তোকে বিয়ে দিবে, নিজের হাতে অনুষ্ঠান করবে, আর কোনো কিছু করবে। কিন্তু সে যখন জানতে পারলো তুই যখন মানুষকে বিয়ে করেছিস, তখন সে রেগে গিয়েছিল, বিষয়টা মেনে নিতে পারেনি। অবশ্য তুই চলে আসার ওই কিছুক্ষণ পরেই সে ভীষণ কেঁদেছিল এবং বলেছিল যে, আমার মেয়ে আমাকে রেখে চলে গেল, আমি আর কোন মুখ করে ওর কাছে যাব? তবে এর পরবর্তীতে ও তোদেরকে অনেকবার দেখতে এসেছে। যেদিনকে তোর সন্তান হলো সেদিনকেও সে এসেছিল এবং লুকিয়ে লুকিয়ে তোদের সন্তানকে দেখে গিয়েছে। আর সবথেকে বড় কথা যে, উনি অনুতপ্ততায় ভোগে যে কেন তোমাকে সেদিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, এবং সেদিনের পর থেকে অসংখ্যবার তোর সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু তোর কাছে যেতে পারেনি, দূর থেকে তোকে দেখে চলে গিয়েছে। আমি যতবার তোর সঙ্গে এসেছি, প্রায় এর ম্যাক্সিমাম বাড়ি তোর সঙ্গে উনি দেখা করতে এসেছে, এবং সবসময় তার আশেপাশে থাকতো, বলতো যে আমার নাতিকে দেখবো। কিন্তু সে আসলে নাতিকে দেখতে পারতো না, কারণ হচ্ছে তোরা তোকে এখান থেকে যেতে দিতি না, আর উনিও এখানে আসবেন না, কারণ হচ্ছে তুই আসতে নিষেধ করেছিস। এখনও আসতো না, কিন্তু এক প্রকার নাতির সঙ্গে কথা বলার পর এই কয়েক মাসে উনি একদম পাগল হয়ে গিয়েছে তার নাতির জন্য, এবং ওকে দেখে ওনার এত বেশি ভালো লাগে যে ওর সঙ্গে খেলতে না পারলে, কথা বলতে না পারলে নাকি ওনার ভালো লাগে না। এই জন্য উনি এখানে চলে এসেছে। থাক, তুই যেহেতু ওনাকে আর মেনে নিতে পারছিস না, তাহলে আমিও আর তোর এখানে আসবো না কখনো। তুই তাহলে থাক, আমরা চলে যাই। তখন আমার শালাগুলো বলতে লাগলো যে, হ্যাঁ আপু, তুমি বাবাকে ভুল বুঝছো। বাবা হয়তো সেদিনকে সাময়িক অপমান করেছিল, কিন্তু তারপরে একদিনও শান্তিতে থাকতে পারেনি। শুধুমাত্র তোর কথাই চিন্তা করে, এবং খেতে বসলে তোর কথা বলে কান্না করে। আবার বলে যে তোর অংশের যে সম্পত্তি আছে সেগুলো সে সেখানে রেখে দিয়েছে, এবং কোনোদিন যদি তুই ফিরে আসিস তাহলে সেগুলো যেন তোকে বুঝিয়ে দেওয়া হয়। শুধুমাত্র তাই না, আমাদের সকলের থেকে সবথেকে বেশি সম্পদ তোকে দিয়েছে। আর সেদিনকে দুলাভাইকে যে অপমান করেছিল সেটার জন্য সে নিজেও অনুতপ্ত, অনেকবার কান্নাকাটি করেছে। তারপর আমি তখন সেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে বললাম যে, তুমি আর রাগ করে থেকো না, তুমি বাবাকে মেনে নাও। আমি তো কবেই বাবাকে, আর বাবা সেদিনকে আমাকে এইসব বলেছে, সত্যি আমি বাবার ওইসব কথা কোনো কিছু মনে করিনি, কারণ ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো সেরকমই করতাম। তিনি বাবা হিসেবে তাই করেছেন, বাবাদেরও তো একটা মন থাকে। তারপর আমার স্ত্রী তখন চুপচাপ বসে রইলেন। সে কী করবে কিছু ভেবে উঠতে পারছে না, আসলে তার মাথায় কোনো কিছু ঢুকছে না। সে তখন কান্না করছে। ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করলো তার বাবা দরজার ওই পাশে আড়ালে দাঁড়িয়ে আছে এবং ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। তখন সে সামনে এগিয়ে গেল, এগিয়ে বলল যে, বাবা, তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে না? বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকবে? তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতরে ঢুকবে না?
সে কথা বলতেই সে দরজার কাছে আসলো, এসে বলল যে কোন মুখে আমি বাড়িতে ঢুকবো, যে মেয়েকে একদিন আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমার বাড়িতে অপমান করে, আমার মেয়ের জামাইকে, সেই বাড়িতে আমি কিভাবে ঢুকবো। তখন আমি সামনে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আমি তাকে সালাম করলাম, বললাম বাবা সত্যি আমি সেদিনকে আপনার কথায় কোনো কিছু মনে করিনি, ওই বরঞ্চ আপনার উপর রেগেছিল। আপনি আমার বাসায় চাইলে আসতে পারেন, আপনার দরজা সবসময় খোলা। তাই বলে সে আমাকে জড়িয়ে ধরলো, বললো কি যে সত্যি আমি সেদিনকে দাম্ভিকতায় ভুলে গিয়েছিলাম যে একজন মানুষ হোক আর জিন হোক, ভালো মানুষই বা ভালো পরিচয়ই তার আসল পরিচয়। তুমি খুব ভালো একটা ছেলে, এটা আমি সেদিনকে বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারছি। তারপর আমার স্ত্রী তখন কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরলো এবং আমার শ্বশুরমশাই আমার স্ত্রী এবং আমাকে জড়িয়ে ধরে বললেন যে এখন থেকে আমি এখানে প্রতিদিন আসবো আমার নাতির সঙ্গে দেখা করার জন্য, গল্প করার জন্য। আমার নাতিকে আমি খুব ভালোবাসি এবং ওকে ছাড়া আমার এক বিন্দু চলবে না। বিগত 2-3 মাস ধরে ওর সঙ্গে আমি দেখা করছি, সত্যি আমার পরানটা ফেটে যাচ্ছিল ওর সঙ্গে না দেখা করতে পেরে। তারপর সকলে প্রায় কান্নাকাটি করছিল এবং বলছিল যে যাই হোক শেষ পর্যন্ত তুই ওকে মাফ করেছিস। আমার শাশুড়ি বলতে লাগলো। আমি তখন আমার স্ত্রীকে বললাম যে বাবা বেশ ভালো একজন জিন, আমি বাবাকে যতটুকু দেখেছি বা চিনেছি বাবার মতো জিন হয়তো হয় না, তিনি সবসময় ন্যায় বিচার করতেন, তাই না? তুমি তো বলতে যে তোমার বাবার মতো কোনো জিন হয় না। তখন আমার পরিস্ত্রী বলল হ্যাঁ, যাই হোক আমি বাবা সত্যি অনেক কষ্ট পেয়েছিলাম এবং বুকের ভিতরে একটা চাপা পাথর তোমার জন্য ছিল যে তোমার সঙ্গে আমি দেখা করতে পারি না। তুমি ছোটবেলা আমাকে কত আদর করেছো, কত জায়গায় নিয়ে গিয়েছো, সেই সমস্ত জিনিস মনে পড়ে। তারপর সে ঘরের ভিতরে একটা অন্যরকম আনন্দের মহল সৃষ্টি হয়ে গেল। আমার বোন জামাই, বোন, শালা শালি, আমার শাশুড়ি শ্বশুর, আমার স্ত্রী, তারপরে আমার সন্তান, আমার মা, সকলে মিলে এক প্রকার হাসির একটা মহল সৃষ্টি হয়ে গেল। তারপর আর সেখানে রান্না খাওয়া এবং সকলের একটা উপস্থিতিতে একটা রকম আমেজ ছিল। সেদিনকে রাত্রেবেলা আমি যখন আমার পরিস্ত্রীর সঙ্গে আমার রুমে শুয়েছিলাম, তখন ওকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। ও তখন আমার হাতটা ওর পেটে নিয়ে বলল কি যে আমাদের আরও একটা সন্তান আসতে চলেছে। তখন আমি বেশ খুশি হয়ে গেলাম, বললাম সত্যি কথা? ও বলল যে হ্যাঁ, এবং আমি এবার খুব খুশি। সেই মুহূর্তে আমার যে মেয়ে ছিল, মেয়েটা তখন আসলো। মেয়ের বয়স তখন বেশ ভালোই, 5-6 বছর বয়স। তো তখন আমার কাছে এসে বলল বাবা আমার ভয় লাগছে, আমি তোমাদের সঙ্গে ঘুমাবো। আসলে এই মেয়ের জন্য আমি ঠিকমতো রাতের রোমাঞ্চও করতে পারি না। দেখা যায় যে ও এখানেই ঘুমায়, এখানেই জেগে থাকে বেশ রাত পর্যন্ত। ওর মা বলল না, একদমই না। ও বলল কিছু তাহলে নানুর কাছে এনে দাও, নানুকে এনে দাও, আমি নানুর সঙ্গে থাকবো। আমি বললাম তোমার দিদা আছে না, দিদার কাছে যাও। ও বললো কি যে দিদা ঘুমিয়ে পড়েছে, আর দিদাকে গল্প বলতে বলে বলে না, ঘুমায় যায় খালি। কথা বলতেই আমি হেসে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, তোমার নানুর কাছে কালকে দিয়ে যাব, ঠিক আছে, তুমি যাও এবার ঘুমাও। তখন ও বললো যে না আমি যাব না। যাই হোক তখন ওকে মাঝে নিয়ে জড়িয়ে ধরে তখন ঘুমালাম। আমাদের এই সুখের সংসার, যে সংসারে হয়তো কোনো খাদ নেই, কোনো প্রকার কোনো কষ্ট নেই, আমি সারা জীবন এরকমভাবে সুখে থাকতে চাই এবং আনন্দে থাকতে চাই, যেন আমি সারা জীবন এরকমভাবে থাকতে পারি। সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই পর্যন্ত যারা ঘটনার সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত এই গল্পের প্রথম এপিসোড দেখেননি তারা অবশ্যই প্রথম এপিসোড দেখে আসতে পারেন। পুরো গল্পে একটা অদ্ভুত জিনিস ভালো লেগেছে যে ভালোবাসা কত গভীর হলে কেউ কারোর সঙ্গে তার এরকম লাক্সারিয়াস জীবন ছেড়ে এরকম কুড়ে ঘরে চলে আসতে পারে, সেটা এই পরিটাকে না দেখলে বোঝা সম্ভব না। তো সব মিলিয়ে আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো সত্যি আপনাদেরকে আনন্দ দিতে পারছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।